আম্মা আমার বিয়ে ঠিক করেছে রিহান ভাই। সামনে শ্যাওলা রঙের জিপ গাড়িটার সাথে হেলান দিয়ে দাঁড়ানো সুদর্শন পুরুষটা নিজের হাতে থাকা আধ খাওয়া সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিষে নিয়ে চোখ তুলে সামনে সাদা কলেজ ড্রেস গায়ে সুন্দরী রমণী মীরার দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। মীরার বুকের ভেতর তৎক্ষণাৎ ঝড় উঠল, সাথে সাথে মাথা নিচু করে নিল। অনেক সাহস সঞ্চয় করে কথাখানা বলে তো দিল, কিন্তু এখন কি হবে? কি বলবে রিহান ভাই? থাপ্পড় লাগাবে? মিনিট খানিক সময় পেরোনোর পরেও যখন কোনো রকম কথা সামনে দাঁড়ানো পুরুষটা বলল না, মীরা তখন ভয়ে ভয়ে আবারও মাথা উঁচু করল। মাথার সামান্য উঁচু করে পুরুষটার মুখের দিকে তাকিয়ে দেখল রিহান ওর দিকেই তাকিয়ে আছে। দৃষ্টি তার একদম শান্ত। গম্ভীর মানুষটার শান্ত দৃষ্টি মীরার মস্তিষ্কে ভারী চিন্তার প্রভাব ফেলল। মীরাকে তাকাতে দেখে রিহান শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, বয়স কত তোর? অতি নরম কোমল স্বর, অথচ মীরার মনে হলো কত গম্ভীর। ভয়ে বুক ধুকপুক করলো মেয়েটার। কেন জানি শুধু এই মানুষটার সামনে এলেই কথা বলতে পারি না, ভয়ে গলা বারবার শুকিয়ে আসে। সারাদিন তো মুখে খই ফুটে, শুধু এই গম্ভীর পুরুষটার সামনে এলেই সব কথা হারিয়ে যায়। মীরার ভাবনার মাঝেই রিহান আবারও জিজ্ঞেস করলো, বলছিস না কেন? কথা বল। চাপা ধমক। মীরার রুহু কেঁপে ওঠে, চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে দিল, 18 বছর হতে 3 মাস 3 দিন বাকি। রিহানের গম্ভীর মুখের আদল পরিবর্তন হলো মুহূর্তেই। গম্ভীর মুখখানায় চমৎকার হাসি ফুটে। মীরার মুহূর্তেই স্থানকাল সব ভুলে গেল। মুগ্ধ হয়ে পুরুষটার মুখের দিকে তাকিয়ে থাকে। বহুদিন পর মানুষটা গ্রামে এসছে। অনেকদিন পর এমন সামনাসামনি দাঁড়িয়ে পুরুষটাকে দেখার সৌভাগ্য হয়েছে মীরার। গ্রামের সবচেয়ে সুনামধন্য পরিবার হচ্ছে শেখ পরিবার। যেমন তাদের ক্ষমতা, তেমন তাদের নামডাক। এককালে রিহানের দাদা রমজান শেখ গ্রামের চেয়ারম্যান ছিল। যদিও এখন তাদের পরিবারের কোনো সদস্য রাজনীতিতে যুক্ত নয়, তাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে, সেটাই এখন তার বাবা চাচা চালাচ্ছে। গ্রামে তারপরও আলাদা একটা দাপট রয়েছে। তার কারণ অবশ্য রয়েছে। গ্রামে কেউ তাদের পরিবারের রাজনীতি না করলেও রিহানের মামা আতিক চৌধুরী ঢাকার স্থানীয়, সেখানের কোনো এক এলাকার মেয়র তিনি। রিহান ভাই সেখানেই থাকে, মামার সবকিছু উনিই দেখে। আতিক চৌধুরীর ডান হাত বলা চলে। প্রায়শই রিহান ভাই ঢাকা থাকে, গ্রামে খুব কমই আসে, আবার কখনো কখনো হুটহাট চলে আসে। এই তো আজ 3 মাস পর এসেছে। মীরার ভালো লাগে পুরুষটাকে, এক পলক দেখার জন্য চাতক পাখির ন্যায় অপেক্ষা করে থাকে, কিন্তু মানুষটার সামনে দাঁড়িয়ে কখনো কিছু বলার সাহস পায় না। তার অবশ্য যথেষ্ট কারণ রয়েছে। মীরা রিহানের ফুপুমনির মেয়ে। রিহান আর মীরাদের বাড়ি খুব বেশি দূরে নয়। সম্পর্ক থাকলেও মানুষগুলো তাদের মধ্যে যথেষ্ট দূরত্ব বজায় রেখে চলে। এর কারণ মীরার বাবা মীরার মাকে ভালোবেসে বিয়ে করেছিলেন। মীরা বিশেষ কিছু জানে না, তবে দাদি মাঝে মধ্যে একটু আধটু বলে, কিন্তু পুরোটা কখনো বলে না। মীরার মা সেই সুযোগ মীরার দাদিকে দেয়ই না। মীরার মন খারাপ হয়, দীর্ঘশ্বাস ছাড়ে। মীরা মাথা নিচু করে কথাগুলো ভাবছিল। রিহান হঠাৎ বলে উঠল, আজ বাড়ি গিয়ে তোর মাকে বলবি রিহান ভাই বলেছে আমার বিয়ের বয়স হয়নি এখনো। রিহানের কথায় প্রথমে হক চকালেও পর মুহূর্তেই ভাবুক হয় মীরা। চিন্তার ভাঁজ পড়ে কপালে মেয়েটার। অকপটে বলে, কিন্তু রিহান ভাই, আমাদের পাশের বাড়ি চম্পা তো আমার সমান, ওর তো বিয়ে হয়েছে, একটা বাচ্চাও আছে। মীরার বোকাশোকা কথা শুনে রিহান দাঁতে দাঁত চেপে বলল, তোর বিয়ে করার শখ প্রচুর, একটা দেব না কানের গোড়ায়? মীরা পুরো কথা না শুনে এক দৌড়ে চলে গেল সেখান থেকে। রিহান ভাই নিশ্চিত বুঝে গিয়েছে বিয়ের কথাটা মীরা মিথ্যে বলেছে। মীরাকে দৌড়ে চলে যেতে দেখে রিহান ভ্যাবাচাকা খেল, তবে কি ভেবে ফোঁস করে শ্বাস ছাড়ে। মাথার পেছনে এক হাত রেখে আরেক হাত কোমরে রাখে। কিছু সময় দাঁড়িয়ে থেকে জিপ গাড়িটায় বসলো। সিটে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে বসতেই পেছনের সিট থেকে খোঁচা মারল কাজল। ওর সাথে সাথে ইফাদও খোঁচা মেরে দুজনে একসাথে বলে উঠল, কি আম্মা, বুকে জ্বলে? রিহান চোখ বন্ধ করে রেখেই দাঁত কটমট করলো। গম্ভীর স্বরে চাপা ধমক দিয়ে বলল, আর একটা কথা বললে দুটোকে লাথি মেরে জিপ থেকে ফেলে দেব। কাজল ইফাত দুজনে মুখে আঙ্গুল দিয়ে বসলো। রিহান চোখ বন্ধ করে বসে রইল। কত সময় কাটলো জানা নেই। কাজল ফিসফিস করে ইফাতকে কিছু বলতে যাচ্ছিল, এর মধ্যে হঠাৎ গম্ভীর কণ্ঠে রিহান বলল, সিগারেট দে। কাজল দ্রুত পেছনের সিট থেকে রিহানের ঠোঁটে সিগারেট রাখলো।
ইফাত অন্য পাশ থেকে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দিল সিগারেটের মাথায়। ঘটনা এত দ্রুত ঘটল, রিহান কিছু বুঝে উঠতে পারে না। বিষয়টা মস্তিষ্কের কাছে সচল হতেই রিহান ক্ষেপে উঠল, দাঁত কটমট করে বলল, আমার হাত আছে। সরি ভাই, তুই রেগে আছিস তাই ভাবলা। কাজল তড়িঘড়ি করে বলতে লাগলো। রিহান পুরো কথা না শুনেই সিগারেট ফেলে দিল দূরে। জিপ গাড়ি স্টার্ট করতে করতে বলল, আমি তোদের বলেছি আমি রেগে আছি। কাজল আর কিছু বলার সাহস পায় না। ইফাত চুপ করে বসে আছে। দুজনেই জানে এখন কিছু বলা মানে নিজেদের বিপদ নিজেরা হাতে পায়ে ধরে টেনে আনা। মীরার বাবা মুস্তাসির ছিল মধ্যবিত্ত পরিবারের একমাত্র সন্তান। সে তুলনায় মীরার মা রোকেয়া ছিল জমিদারের মেয়ে। দুজনের ভালোবাসা মেনে নেয়নি কেউ। সম্পর্কের কথা জানাজানি হওয়ার পর দুজনকে শাসানো হয়। একটা সময় মীরার মাকে বিয়ে দেওয়ার জন্য পাত্র দেখা হয়। বিয়ের সব আয়োজন শেষে বিয়ের দিন রোকেয়া বেগম পালিয়ে আসে। অতঃপর বিয়ে করে দুজনেই। এরপর 2 বছর দুজনের কোনো খোঁজ ছিল না। কিন্তু হঠাৎ একদিন তারা ফিরে আসে। তখন আর রমজান শেখের কিছু করার সুযোগ ছিল না। তখন তাদের কোল জোরে চলে এসেছিল মীরা। তারপরও কোনো যোগাযোগ ছিল না দুই পরিবারের মাঝে। রমজান শেখ কষ্ট পেয়েছিল অনেক। 2 ছেলে আর এই একমাত্র মেয়ে। মেয়েকে তিনি অনেক ভালোবাসত। মেয়ের দেওয়া আঘাত তিনি মেনে নিতে পারেননি। মেয়েকে মৃত বলে ঘোষণা করেছিল। সেদিনের পর থেকে সময় চলতে থাকে এভাবেই। কিন্তু মীরা যখন 6 বছর বয়স, মীরার বাবা তখন মারা যায়। মীরার বাবা একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করত। রোজ গ্রাম থেকে তিনি যাতায়াত করতেন। একদিন সন্ধেবেলা বাড়ি ফিরে বুকের ব্যথা জানালো। তারপর রাত গভীর হওয়ার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঘরে তখন মীরার দাদা দাদি আর মীরার মা। খবরটা খুব দ্রুত গ্রামে ছড়িয়ে পড়ে। শেখ বাড়ি থেকে সেদিন সব রাগ অভিমান সরিয়ে রমজান শেখ আসে। এতে কোনো লাভ হয়নি। রোকেয়া বেগম বাবার সাথে কথা বলেও কখনো শেখ বাড়িতে যাননি। যত বড় অনুষ্ঠান উৎসবই হোক না কেন, স্বামী বেঁচে থাকতে যেখানে ওনার স্বামী নিয়ে যাওয়ার সৌভাগ্য হয়নি, সেখানে তিনি স্বামীর অনুপস্থিতিতে যেতে চান না। রমজান শেখ মেয়ের অভিমান বুঝতে পারে, কিন্তু এখন আফসোস আর দীর্ঘশ্বাস ছাড়া কোনো কিছুই করার নেই। মীরা লম্বা চুলের বিনু নিয়ে দোলাতে দোলাতে বাড়িতে প্রবেশ করল। একতলায় এই বাড়িটা মীরার বাবা তৈরি করেছে। বিশাল বড় নয়, তবে শান্তি পাওয়া যায় এখানে। উঠোনের এক সাইডে গোসলখানা। যদিও বাড়ির ভেতরে সুন্দর একটা বাথরুম রয়েছে, কিন্তু গ্রামের যেন এটা একটা রীতি বলা চলে। বাড়ির ভেতরে সব থাকার পরেও বাহিরে একটা গোসলখানা আর রান্নাঘর থাকবেই। গোসলখানার সাথে একটা রান্নাঘর। তার সামনে মীরার দাদি মাটির চুলা বানিয়ে দিয়েছে। মীরার মা বৃষ্টি না থাকলে বেশিরভাগ সময় এখানেই রান্না করে। এই যে আজও রান্না করছে। মীরা লাফিয়ে লাফিয়ে মায়ের কাছে চলে গেল। পেছন থেকে গলা জড়িয়ে ধরে। রোকেয়া মেয়ের ছোঁয়া পেয়ে মুচকি হাসল। মীরা আহ্লাদের স্বরে ডাকলো, আমা। রোকেয়া উত্তর দেয় না। মেয়ের মুখে এই একটা ডাক ওনার বুকের ভেতর সব আগুন নিভিয়ে দেয়। সব কষ্ট মেয়ের মুখের দিকে তাকালে ভুলে যায়। মীরা মায়ের থেকে জবাব না পেয়ে নিচ থেকে বলতে লাগলো, আমা জানো, রিহান ভাই গ্রামে এসেছে। আজ আমার সাথে দেখা হয়েছে। রোকেয়া মেয়ের হাত গলা থেকে ছাড়িয়ে নিল। নিজে মেয়ের দিকে ফিরে বসে। মুখটা মুহূর্তের মাঝে আধার হয়ে গেল। গম্ভীর স্বরে বলে উঠল, কতবার বলেছি ওই বাড়ির কারোর সাথে কথা বলবে না। মীরার হঠাৎ মনে হলো খুশির ঠেলায় মাকে সত্যি কথা বলে দেওয়া ঠিক হয়নি। শেখ বাড়ি নিয়ে তো কিছু বললেই মা রাগ করে। মীরা মিথ্যা খুব একটা বলতে পারে না, কিন্তু আজ যেন মিথ্যা বলতে হচ্ছে সবখানেই বেশি। বলে না, তুমি একটা মিথ্যা বললে সেই মিথ্যা ঢাকতে আরো 1000টা মিথ্যা তোমার মুখ দিয়ে আপনা আপনিই চলে আসবে। মীরা আমতা আমতা করে বলল, কথা বলিনি একটু। মীরার পুরো কথা শুনল না রোকেয়া বেগম। রান্নার জন্য চিকন চিকন লাকড়ি এনে রেখেছিল চুলার কাছে। সেখান থেকে একটা চিকন ডাল নিয়ে মীরার গায়ে এলো পাথারি কয়েকটা লাগিয়ে দিল। মীরা আকস্মিক আক্রমণে কিছু বুঝে উঠতে পারে না। শরীরে চিনচিন ব্যথায় দিক বিদিক ভুলে নিচে বসে পড়ে কান্না করতে করতে। বাহিরে হইচই শব্দ। মীরার দাদি কমলা বেগম ছুটে আসে। ছেলে বউয়ের কাণ্ড দেখে হতবাক তিনি। দৌড়ে এসে নাতনিকে জড়িয়ে ধরে। ঘেমে নিয়ে একাকার অবস্থা মেয়েটার। শরীরে বিভিন্ন অংশ লাল হয়ে ফুলে গিয়েছে। সুন্দর শরীরে যা খুব ভয়ঙ্করভাবে ফুটে উঠেছে। শাশুড়িকে দেখে রোকেয়া হাত থেকে লাকড়ি ফেলে দিল। কমলা বেগম রাগে চোখে তাকিয়ে ছেলের বউয়ের দিকে তেজি কণ্ঠে বলে উঠল, কি কারণে তুমি মাইয়াডারে মারছো আমি জানবার চাই না, শুধু কইয়া দিলাম কামটা তুমি ভালো করো নাই বউ।
কমলা বেগম কথাগুলো বলতে বলতে মীরার মুখে হাত বোলায়। একমাত্র ছেলের শেষ চিহ্ন এটা। খুব আদরের শখের নাতনি। তিনি নিজেও কাঁদতে লাগলো। মীরা হেঁচকি তুলে কাঁদছে। রোকেয়া বেগম কঠিন স্বরে বলল, বেশ করেছি, মেরেছি। ওকে বলে দিন আম্মা, শেখ বাড়ির আর কারোর সাথে কথা বলে এর চেয়েও খারাপ হবে ওর সাথে। সন্ধেয় মীরার শরীর কাঁপিয়ে জ্বর এলো। ভয় পেল রোকেয়া। মেয়ের শরীরে হাত দিয়ে চমকে উঠল। কমলা বেগম নাতনির গায়ে কাঁথা দিয়ে ঢেকে রেখেছে। মীরা জ্বরের ঘোরে কেঁপে কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। পাশের বাড়ির শাহনাজের মা এসে মীরার অবস্থা দেখে মীরার মাকে উপজেলায় হসপিটালে নিয়ে যেতে পরামর্শ দিল। কমলা বেগম নাতনির জন্য কেঁদে কেটে চোখ ফুলিয়ে ফেলেছেন। মীরার মা শাশুড়িকে জিজ্ঞেস করতে কমলা বেগম বলল, না করবার দরকার নাই বউ, আমার বুবু কষ্ট পাইতাছে। রোকেয়া শাশুড়িকে মীরার পাশে বসতে বলে শাহনাজের মাকে নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে গাড়ি আনতে। এখান থেকে 5 মিনিট গেলে একটা মোড় আছে। সেখানে চায়ের দোকান, মুদি দোকান আছে। মানুষের আনাগোনা বেশি, গাড়িও থাকে মাঝে মধ্যে, তাই সেদিকেই গেল। মোড়ে যেতেই প্রথমে নজরে আসে চিরপরিচিত সেই জিপ গাড়িটা। পাশের দোকানে তাকিয়ে দেখল চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছে রিহান। অল্প স্বল্প ঠান্ডা বাহিরে, গায়ে তার কালো একটা জ্যাকেট। তার ভেতরে কি আছে সেটা বোঝা যাচ্ছে না, তবে এক নজর দেখলে চোখ জড়িয়ে যাওয়ার মতো। আর কাজল, ইফাত দুজনেই চায়ের দোকানের সামনের বেঞ্চিতে বসে আছে। হাতে 3 জনেরই চায়ের কাপ। রিহান প্রথমে রোকেয়া বেগমকে খেয়াল করেনি। কাজল খোঁচা মারতে রিহান ঘাড় ঘুরিয়ে দেখল। অবাক হলো এত রাতে ফুপিকে এখানে দেখে। কি হয়েছে, কি কারণে এখানে এসেছে বুঝতে পারে না। চিন্তিত মুখে ইফাদের দিকে তাকিয়ে কিছু ইশারা করতেই ইফাত চায়ের কাপ রেখে রোকেয়া বেগমের কাছে গেল। ইফাত গিয়ে রোকেয়া বেগমকে সালাম দিল। রোকেয়া বেগম সালামের জবাব দিল তাড়াহুড়ার সহিতে। ইফাত চিন্তিত কণ্ঠে জানতে চাইল, চাচি এত রাতে কিছু প্রয়োজন? রোকেয়া ইতস্তত বোধ করলেন। কথাটা এখন তখন যে কোনো সময় রিহানের কাছে পৌঁছাবেই। মীরাকে তিনি মেরেছে, আর সেটার জন্য মীরা জ্বর হয়েছে শুনলে রিহান নিশ্চয়ই ওনার সাথে এক দফা চোখে চোখে যুদ্ধ করতে ছাড়বে না ছেলেটা। আমতামতা করে বলে, আসলে হয়েছে কি, একটা গাড়ি দেখতে এসেছিলাম। গাড়ি? ওই মীরার একটু জ্বর এসেছে, হসপিটাল নিতে, ওই তো একটা গাড়ি। রোকেয়া বেগম সম্পূর্ণ কথা শেষ করার আগেই একটা গাড়ি দেখে সেটার দিকে এগিয়ে যেতে যেতে বলল। শাহনাজের মাও গেল। ইফা তৎক্ষণাৎ এক দৌড়ে দোকানে গেল। হাঁপাতে হাঁপাতে শুধু বলল, ইহান, মীরার জ্বর হয়েছে। রিহান মুহূর্তের মাঝে হাতের কাপ ছুঁড়ে ফেলে দিল। সে কিছু একটা হলেও আন্দাজ করেছিল মীরা নয়তো দাদি অসুস্থ, কিন্তু মীরার জ্বরের কথাটা যেন কানে বারংবার ঝঙ্কার তুলছে। অথর কাঁপছে পুরুষটার। কোনো রকম দৌড় লাগালো উল্টো দিকে। ধূপধাপ শব্দে রোকেয়া বেগম এদিকে তাকালো। রিহানকে দৌড়ে নিজেদের বাড়ির দিকে যেতে দেখে ইফাদের দিকে রক্তচক্ষু নিক্ষেপ করলো। কৃত্রিম আলোয় ইফাদ মুখে হাত দিয়ে কাজলকে উদ্দেশ্য করে বলল, এই কাজল, চল চল। ওরা দুজন গাড়িতে বসলো। কাজল গাড়ি স্টার্ট করলো। রোকেয়া বেগম আর শাহনাজের মা দ্রুত পায়ে হাঁটছে। গাড়ি পায়নি তারা। ড্রাইভার রাজি হয়নি। সারাদিন রোদে ছিল ড্রাইভার, তাই এখন সোজা বাড়ি যাবে। রোকেয়া বেগম অন্যদিকে যাচ্ছিল, তবে রিহানকে নিজের বাড়ির দিকে যেতে দেখে আর সেদিকে গেল না। কমলা বেগম মীরার মাথায় জলপট্টি দিচ্ছে। গায়ের কাপড় দিয়ে আবার একটু পরপর নিজের চোখের নাকের পানি এসে বিরক্ত করায় সেটা দিয়ে কাম সারছেন। বাড়ির গেট বন্ধ আছে। মীরা কমলা বেগমের রুমে আছে বর্তমানে। যদিও মীরার ঘুমানোর কোনো নির্দিষ্ট স্থান নেই, নিজের এক্সট্রা রুম থাকা সত্ত্বেও দাদি কিংবা মায়ের সাথে থাকে বেশিরভাগ সময়। কমলা বেগমের রুমে জানালার গ্রিল নেই, তিনি লাগাতে বারণ করেছিল। এখান দিয়ে দক্ষিণা বাতাস আসে। ওনার ভালো লাগে ওখানে মোটা দেওয়ালটায় বসে বাতাস খেতে। পর্দা আছে। এদিকে তেমন মানুষের চলাচল নেই। বাড়ির পেছন দিকে জানালার কপাট আটকাতে ভুলেছে তিনি। নাতনির শোকে অল্প স্বল্প বাতাসে পর্দা দুলছে। মীরা লাগাতার বিড়বিড় করে কিছু বলছে। কমলা বেগম নাতনির গায়ে হাত ঠেকিয়ে বসে আছে। হঠাৎ গেটে ঠাসঠুস করে শব্দে খুলে ধরফড়িয়ে কেউ রুমে এসে প্রবেশ করলো। ঘটনা এত দ্রুত ঘটল, কমলা বেগম কিছু বুঝে ওঠার আগেই লম্বা তাগড়া বলিষ্ঠ এক পুরুষ কক্ষে দেখে চমকে উঠল। চোখে তিনি কিছুটা আফসা দেখেন, বয়স হয়েছে। তবে পুরুষটা কাছে এসে ওনার পাশে দাঁড়াতেই ওনার মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো, রিহান দাদু ভাই। রিহান কমলা বেগমের দিকে তাকানোর সময় পায় না, কিংবা এখন সেটা জরুরি না। তাই জিজ্ঞেস করলো, কখন থেকে জ্বর ওর শরীরের?
বলতে বলতে মীরাকে কোলে তুলে কমলা বেগমের বুঝতে একটু বেগ পেতে হয়, তবে বাহিরে গাড়ির শব্দে তিনি বুঝতে পারে রিহান খবর পেয়ে গিয়েছে আর হসপিটাল নিয়ে যেতে এসেছে মীরাকে। কমলা বেগম উত্তর দেয় না। কি বলবে? মিথ্যা? সেটা তো কিছুক্ষণের মধ্যে রিহান ধরে ফেলবে। মেয়েটার গায়ে যে মায়ের দাগ স্পষ্ট, তাই চুপ রইল। পেছন পেছন দৌড়ে এলো। রিহান গাড়িতে পেছনে মীরাকে কোলে নিয়ে বসলো। কাজল গাড়ি স্টার্ট দিল। মীরা ততক্ষণে জ্ঞান হারিয়েছে, শরীর আস্তে আস্তে শীতল হচ্ছে। রিহান মীরাকে নিজের কাঁধের উপর রেখে গায়ের জ্যাকেট খুলে মীরার গায়ের উপর রাখে। হসপিটাল পৌঁছে রিহান মীরাকে কোলে তুলে নিল। আবার সিঁড়ি বেয়ে দোতলায় গেল। হসপিটালের প্রায় সব কর্মচারী দৌড়াদৌড়ি করে যেভাবে পারে সাহায্য করলো। কেবিনে নেই, বাহিরে একটা স্ট্রেচার শোয়ালো। একজন নার্স মীরা জ্বর চেক করলো। 104 জ্বর। পুরো শরীর মারের দাগ দেখে রিহানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। রিহান কটমট করে তাকালো। নার্স কি ভাবছে? রিহান মীরাকে মেরেছে? রিহান হয়তো বুঝতে পারে, তাই দত্তে দত চেপে বলে উঠল, ও আমার ফুপি মনির মেয়ে। নার্স কৌতূহল নিয়ে প্রশ্ন করে। রিহান বিরক্ত হয়। আগে কখনো দেখেনি নার্সকে, হয়তো নতুন, তাই কথাটা একটু বেশিই বলছে। রিহান বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে বলে উঠল, আপনার জানতে হবে না, ডক্টর নেই আজ? আছে একজন মেডিসিন বিশেষজ্ঞ, চলে আসবে, খবর পাঠানো হয়েছে। ডক্টর এলো। সব চেক করে বারবার রিহানের দিকে তাকালো। কিছু বলার সাহস পেল না। মীরাকে স্যালাইন দিতে হয়েছে। শরীরে ব্যথা থেকে জ্বর এসেছে। ব্যথার ইঞ্জেকশন দিয়ে তিনি কেবিন থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে জানিয়ে গিয়েছে আজ পেশেন্টের জ্ঞান আর ফিরবে না। ইঞ্জেকশনে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। মীরার মা সেই তখন থেকে বাহিরে বসে আছে। একমাত্র মেয়ে, ভালোবাসার মানুষটার অংশ, শেষ চিহ্ন। মেয়েকে রাগের প্রভাবে মারলেও রাগ পড়তেই একটুও শান্তি পায়নি। কষ্টে বুক চৌচির হয়ে আসছে। দীর্ঘশ্বাস ছাড়ে। কি করবে? অভিমান যে বড্ড খারাপ। বাবার উপর যে বড্ড অভিমান ওনার সেই 19 বছর আগে থেকে। বাবা মা কেন সন্তানের ভালোবাসা, পছন্দ, ভালো লাগা মেনে নিতে পারে না? তারা নিজেদের জেদ অহংকার কেন সবসময় প্রাধান্য দেয়? কেন গুরুত্ব দেয় না সন্তানের চাওয়া পাওয়ার? তাদের মানসিক শান্তির কথা কেন তারা ভাবে না? শুধু কি টাকা পয়সার সুখ মানসিক শান্তি থাকে? না, শান্তি তখন লাগে যখন মানসিক শান্তি দেওয়ার মতো একটা মানুষ থাকে। অর্থ সম্পদের চেয়ে ভালোবাসা থাকাটা জরুরি। যার মুখ দেখলে শত ক্লান্তির পরেও নিজের পরিশ্রম, সারাদিনের কষ্ট মুহূর্তে গায়েব হয়ে যায়। যাকে দেখলে মনে হয় তার জন্য আমি সব করতে পারবো। কিন্তু রমজান শেখ তো এসব ভাবেনি। মেয়েকে বড় ঘরে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। মেয়ের সুখ কোথায়, কার সাথে মেয়ের সুখী হবে সেসব ভাবেনি। জোর করে বিয়ে দিতে চেয়েছিলেন। সেখান থেকে বাবার ওপর অভিমান শুরু হয়েছে রোকেয়ার, যা আজও চলমান। যদিও তিনি মাঝে বিরতি নিয়েছিল, কিন্তু রমজান শেখ তখনও নিজের অহংকার, দাম্ভিকতা নিয়ে থেকেছে। যতক্ষণে তিনি বুঝতে পারল ততক্ষণে আর কিছু করার সময় ছিল না। রোকেয়া মানে সে ভুল করেছে। সন্তান ভুল করলে বাবা মা সেটা শুধরে দেয়। ভুল করলে ক্ষমা করা যায়। তাহলে তার বাবা কেন তার ভুলটা ক্ষমা করতে পারল না? কেন তার স্বামী জীবিত থাকতে তাদের মেনে নিল না? মানল তো, কিন্তু আগে কেন মেনে নিল না? রোকেয়া কথাগুলো ভাবতে ভাবতে এতটা অন্যমনস্ক ছিল যে পাশে কেউ উপস্থিত তা টের পেল না। রিহান গম্ভীর, চোখগুলো লাল, সামনের দিকে দৃষ্টি স্থির রেখে জিজ্ঞেস করলো, কেন মেরেছো ওকে? রোকেয়া চমকে ওঠে। পাশে তাকিয়ে রিহানকে দাঁড়িয়ে থাকতে দেখে থতমত খেল। ফের দৃষ্টি সরিয়ে সামনের দেওয়ালে তাকিয়ে রইল। রিহান জানে তার ফুপিমণি কিছু বলবে না, তাই নিজ থেকে আবারও বলে উঠল, আমার জন্য মেরেছো? আমি চলে যাব কাল সকালে, মেয়েকে সামলে রেখো। দ্বিতীয়বার ও স্বেচ্ছায় আমার সামনে এলে তোমায় কিন্তু আর ওর শরীরে আঘাত করার কোনো সুযোগ দেব না। শাহনাজ আপা, রিহান ভাই আসেনি? শাহনাজ মীরার ওষুধ আর প্রয়োজনীয় সব একটা পলিথিন ব্যাগে নিচ্ছে। ব্রেডের প্যাকেটটা হাতে নিয়ে মীরার দিকে ফিরে তাকালো। মেয়েটার শরীর জ্বরে একদিনে কি অবস্থা হয়েছে। ঠোঁটগুলো শুকিয়ে আছে, চুলগুলো এলোমেলো, মুখটা কেমন মলিন দেখাচ্ছে। শাহনাজ এবার অনার্স ফার্স্ট ইয়ারে, মীরার 2 বছরের বড়। শাহনাজের মা আর মীরার মায়ের মাঝে খুব ভালো বন্ডিং। কাল রাতে শাহনাজ মীরার দাদির সাথেই ছিল, আর শাহনাজের মা ছিল রোকেয়ার সাথে। সকালে শাহনাজের মা বাড়ি চলে গিয়েছে, আর মীরার মা একটা কিন্ডারগার্টেনের শিক্ষক। মোটামুটি ভালোই বড় স্কুলটা। সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত সময় দিতে হয়।
শাহনাজ আসার পর শাহনাজকে মীরার কাছে রেখে তিনি স্কুল গিয়েছে। মীরা তখন ঘুমেছিল। এখন বেলা 10টা। মীরাকে রোকেয়া বেগমের কাছে স্কুলে দিয়ে শাহনাজ ভার্সিটিতে যাবে। একটা ক্লাস আছে 12:30 বাজে। শাহনাজ মীরার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো নিজেই প্রশ্ন করল, আসার কথা? মীরার মন খারাপ হয়। তার মানে আসেনি, কিন্তু ওর যে মনে হলো ও রিহান ভাইকে দেখেছে, ছুঁয়েছে। তাহলে কি সেসব স্বপ্ন ছিল? শরীরে এখন ব্যথা ততটা নেই, জ্বর কাল শেষ রাতে সেরে গিয়েছিল। মীরা আর কিছুই বলল না, মন খারাপ করে মাথাটা নিচু করে রাখে। শাহনাজ মিটমিট করে হাসে, অতঃপর আবারও কাজে মনোযোগ দিল। কিছু সময় অতিবাহিত হওয়ার পর শাহনাজ স্বাভাবিকভাবে নিজে থেকেই বলল, রিহান ভাইয়া তোকে হসপিটালে এনেছে কাল সন্ধ্যায়। মীরা অন্যমনস্ক ছিল। হঠাৎ কথাটা কানে প্রবেশ করলেও মস্তিষ্ক বিষয়টা বুঝতে সময় লাগালো। মীরা হঠাৎ লাফিয়ে উঠল, বিছানা ছাড়ল, মাথা চক্কর দেয়, কিন্তু সেসব পাত্তা দেয় না। উত্তেজনায় 2 লাফে শাহনাজের কাছে এসে জিজ্ঞেস করল, কোথায় এখন? বাইরে? মীরার উচ্ছ্বাসিত মুখপানে তাকিয়ে শাহনাজের খারাপ লাগলো। আবেগের বয়স থেকে রিহান ভাইকে মীরা পছন্দ করে। বয়স বাড়ার সাথে সাথে আবেগ, মোহ, ভালো লাগা থেকে আস্তে আস্তে সেটা হয়তো ভালোবাসায় পরিণত হচ্ছে। মীরা যদিও মুখ ফুটে আজ অবধি শাহনাজকে কিছু বলেনি, তবে শাহনাজ মীরার কথার দরুন কিছুটা আন্দাজ করে মীরা রিহান ভাইকে ভালোবাসে। 2 পরিবারের দ্বন্দ্বে ওর মনে সবসময় আতঙ্ক বিরাজ করে মেয়েটার। শাহনাজ বুঝতে পারে না মীরার মা কেন নিজের কষ্টটা মেয়েকে দিচ্ছেন। দীর্ঘশ্বাস ছাড়ে শাহনাজ, মলিন স্বরে উত্তর দিল, না রে, আজ ভোরে রেহান ভাইয়া আবার ঢাকায় চলে গিয়েছে। মীরার মনক্ষুণ্ণ হলো। কেন রিহান ভাই তাকে না দেখে চলে গেল? কত মাস পরে এলো, কটা দিন কেন থাকলো না গ্রামে? মীরা যে ওনাকে দেখার তৃষ্ণায় একটুও মিটেনি। শাহনাজ সব গুছিয়ে মীরাকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে এলো। সকালে মীরার মা সকল পেমেন্ট ফর্মালিটি পূরণ করে গিয়েছে, তাই কোনো ঝামেলা হলো না। নিচতলায় এসে মীরা অনেক খুশি হলো। তার 2 মামি নিচে বসে আছে, সাথে নানি। মীরাকে দেখে সবাই উঠে এগিয়ে এলো। মীরা খুশিতে সবাইকে একবার করে জড়িয়ে ধরে। নানির সামনে দাঁড়িয়ে ঠোঁট উল্টে মায়ের নামে নালিশ করলো, নানু, তোমার মেয়ে অনেক মেরেছে, ব্যথা পুরো শরীরে। নীনা বেগম নাতনির কথা শুনে হু হু করে কান্না করে দিল। জড়িয়ে ধরে নাতনিকে আদর করলো। মেয়ের রাগ একটু বেশি, তাই বলে এভাবে মারবে মেয়েটাকে? লালচে দাগগুলো শরীরে স্পষ্ট, সাথে ফর্সা চামড়ায় বড্ড বেমানান লাগলো। আদর করে নাতনিকে সান্ত্বনা দিল, মেয়েকে বকবে জানালো। যদিও সেসব তিনি মেয়েকে দেখলে কিছুই করতে পারবে না। মেয়ে চোখের দিকে তাকাতে পারে না, এত অল্প বয়সে স্বামী মরে গেল। জোর করে মেয়ের মনটায় তারা একটু বেশি আঘাত দিয়েছে একটা সময়। দিনের পর দিন মেয়েকে স্বামীর আদেশে আটকে রাখতে হয়েছে, কিন্তু মা হয়ে মেয়ের কষ্ট চোখে দেখতে পারেনি। মেয়ের চাওয়া ভালো লাগাকে প্রাধান্য দিয়ে বাড়ি থেকে পালাতে সাহায্য করেছিল মেয়েকে। এটার জন্য অবশ্য ওনাকে কম খেসারত দিতে হয়নি। কত বকাঝকা খেয়েছে ছেলে স্বামী সবার কাছে, শুধু ছেলে বইরা সাপোর্ট করেছে, তাই তিনি ততটা ভেঙে পড়েনি। হসপিটাল থেকে বেরিয়ে একটা ছোটখাটো রেস্টুরেন্টে বসলো তারা। মীরার পছন্দের কত রকম খাবার অর্ডার করে যত্ন করে মীরাকে খাইয়ে দিল। যদিও মীরা বেশি কিছু খেতে পারল না, জ্বরের মুখে খাবারের স্বাদ পেল না। গাড়ি করে এসেছে সবাই। শেখ বাড়ি পর্যন্ত মীরা আর শাহনাজকে নামিয়ে দিল। বাকি পথটা শাহনাজ আর মীরা হেঁটেই পৌঁছালো। রোকেয়া বেগম ক্লাসেই ছিল। মীরাকে শাহনাজ অফিস কক্ষে বসিয়ে রোকেয়া বেগমকে বলে তারপর ভার্সিটি চলে গেল। রোকেয়া আজ 1 ঘন্টা আগে স্কুল থেকে বেরিয়ে এলো। আজ সকালে রান্না করেনি, শাশুড়িকে নাস্তা কিনে খাইয়ে স্কুল চলে এসেছে। মনটা মেয়ের জন্য ছটফট করে। বাড়িতে গিয়ে মেয়ের পছন্দের খাবার রান্না করবে, তাই আসার সময় মা মেয়ে বাজার করে বাড়ি এলো। বাড়িতে এসে দেখলো কমলা বেগম চুলায় রান্না বসিয়েছে। রোকেয়া এসব দেখে একটু রেগেই গেল। কমলা বেগমের হার্টের সমস্যা আছে, আগুনের কাছে যেতে নিষেধাজ্ঞা দিয়েছে ডক্টর। রোকেয়া শাশুড়িকে উঠিয়ে নিজে রান্না করতে বসলো। কমলা বেগম ভাত আর ডাল রান্না করেছে, সাথে আলু সিদ্ধ দিয়েছে। রোকেয়া বেগম সকালে কিছুই খায়নি। স্কুল থেকে ফিরে রান্না করে খেতে হবে, অনেক দেরি হবে, সেই জন্য উনি আগে আগেই রান্না বসিয়েছে। কমলা বেগম নাতনিকে গোসল করতে সাহায্য করলো, নাতনির কাপড় ধুয়ে দিল। মীরা নিজে করতে চাইলে ধুমকে ধামকি দিয়ে ঘরের ভেতর পাঠিয়ে দিল। নিজে গোসল শেষে রোকেয়া বেগমের হাতে হাতে সব গুছিয়ে নিল। রোকেয়া সব গুছিয়ে নিজে গোসল করতে গেল।
মনে মনে শাশুড়ির প্রতি শ্রদ্ধারও দ্বিগুণ হলো। কতটা ভালোবাসে মানুষটা দুই মা মেয়েকে, সেটা ভেবে চোখ ভিজে ওঠে। বিকেলে 2টো নাগাদ খাবার খেলো সবাই। খাবার শেষে মীরা ওষুধ খেয়ে দাদির রুমে এসে ঘুমিয়ে পড়ল। রোকেয়া রাতের জন্য মেয়ের পছন্দ মতো বিরিয়ানি রান্না করতে ব্যস্ত হলো। মীরা মাগরিবের আজানের সময় ঘুম থেকে উঠল। কেউ ডাকেনি, ইচ্ছে মতো ঘুমিয়েছে। রুম থেকে বেরিয়ে গিয়ে মায়ের রুমে একবার উকি দিল। দাদি আর মা একসাথে নামাজ পড়ছে। মুগ্ধ হলো মীরা। কিছু সময় তাকিয়ে থেকে চট করে ঘরের ওয়াশরুমে গিয়ে অজু করে এলো। দাদির পাশে দাঁড়িয়ে নিচেও নামাজ পড়ল। রোকেয়া মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। বড্ড সরল তার মেয়েটা, মনটা একদম নরম। মেয়েটা অভিমান ব্যতীত আর কিচ্ছু করে না কখনো। রাগ কি জিনিস হয়তো জানেই না। এই যে মা তাকে এত মারল, মায়ের সাথে একটু রাগ করলো না, কিংবা ক্ষুব্ধ নয়নে তাকালো পর্যন্ত না। কথাবার্তার সব ঠিক আছে, শুধু একটু অভিমান যে করেছে রোকেয়া বুঝতে পারে। এশার নামাজের আগে খাবার খেয়ে নিল সবাই। রোকেয়া মেয়ের জন্য একটা প্লেটে 1 প্লেট বিরিয়ানি ঢেকে শাশুড়ি রুমে রেখে এলো। মেয়ে আজ দিনে ঘুমিয়েছে, রাতে যে জেগে থাকবে তা তিনি নিশ্চিত। কমলা বেগম নামাজ পড়ে আর বসে থাকতে পারল না। কাল সারা রাত নাতনি চিন্তায় ঘুম হয়নি। ঘুম না হলে প্রেশার বেড়ে যায়, তাই একটা ঘুমের ওষুধ খেয়ে নিল আজ। মীরা একটা চার্জার লাইট লাগিয়ে পড়তে বসলো। কিছুদিন পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। মীরা টেস্টে ভালো রেজাল্ট করেছে। এখন ভালোই ফাইনালে একটা ভালো রেজাল্ট করতে পারলেই হয়, কিন্তু পড়তে ইচ্ছে করছে না। মনটা বড্ড অস্থির অস্থির করছে। রিহান নামক সুদর্শন পুরুষটাকে এক পলক দেখার জন্য মনটা কেমন উথলা হচ্ছে। আনমনে বই খাতা ঘাটতে ঘাটতে কখন যে রাত 11টা বেজে গেল বুঝতেই পারল না। দাদির ঘন ঘন নিঃশ্বাসের শব্দে মীরা বুঝতে পারে দাদি গভীর ঘুমে। এই ঘুম আর রাতে ভাঙার নয়। মন চাইলো একটা ঘুমের ওষুধ খেয়ে দাদির মতো নাক ডেকে ঘুমিয়ে থাকতে। জানালার পর্দা দেওয়া। মীরা কপাটি লাগাতে গেল। একটা কপাট লাগিয়ে আরেকটায় হাত রাখতেই মানুষের ফিসফিস আওয়াজ পেল। ভয় ধরল মনে। একটু উকি দিয়ে দেখলো রাস্তা বরাবর আবছা আলোয় 2জন মানুষ সহ জিপ গাড়িটা। স্পষ্ট নয়। মীরা থমকে গেল। অস্ফুট স্বরে বলে উঠল, রিহান ভাইয়ের জিপ গাড়ি। কাজল ভাইয়া আর ইফাত ভাইয়া, উনি কোথায়? ঠিক তখনই মীরার হাতের ওপর একটা শক্ত হাতের স্পর্শ পেল। এক ঝটকায় দূরে সরে আসতেই এক লাফে বলিষ্ঠ তাগড়া পুরুষ রেহান ভাই জানালা টপকে কক্ষে প্রবেশ করলো। মীরা চমকে উঠল। নিজের অজান্তেই এক হাতে নিজের মুখ চেপে ধরে। রিহান ঝড়ের বেগে এগিয়ে এসে মীরার দেহটাকে নিজের বুকে আগলে ধরল। মীরা ফুঁপিয়ে উঠল। রিহান ভড়কে গেল। পাশের রুমে রোকেয়া বেগম। শুনলে কেলেঙ্কারি শেষ থাকবে না। রিহান মীরাকে শান্ত হতে বলল, কিন্তু মীরা শুনলই না। রিহান কি করবে এই মুহূর্তে? এ মেয়ের কান্না কি করে বন্ধ করবে? কোনো উপায় অন্তর খুঁজে পেল না। চট করে শুধু মনে হলো মুখটা কোনো পদ্ধতিতে বন্ধ করা যাক, আর সেটাই করলো। মীরা শুধু চুপ করে সিচুয়েশন বোঝার চেষ্টা করলো। চোখগুলো বড় বড় করে চার্জার লাইটের স্বল্প আলোর মাঝে রিহান ভাইয়ের গালের খোঁচা খোঁচা দাড়ি ব্যতীত আর কিছু চোখে পড়ল না তার। মীরা স্তব্ধ, হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। অনুভূতি হলো না কোনো রকম, শুধু বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে। কি হলো একটু আগে? রিহান ভাই কি করলো? এটা কিস না লিপ কিস? রাহনাজ আপার ফোনে দেখেছে সে একদিন একটা ইংলিশ মুভিতে এমন করে নায়ক তার নায়িকাকে চুমু খেয়েছিল। কিন্তু নায়ক নায়িকা তো দীর্ঘ সময় একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে চুম্বনে আবদ্ধ ছিল, কিন্তু রিহান ভাই 5 সেকেন্ড নাকি আরো একটু বেশি সময় ছিল। মীরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লজ্জা, ভয় নাকি অস্বস্তি মাথা তুলে তাকাতে পারে না। রিহান নিজেও চুপ করে দাঁড়িয়ে আছে। গায়ে তার শ্যাওলা রঙের জ্যাকেট, তার নিচে সবুজ রঙের গেঞ্জি, মাথা ভর্তি ঘন চুল, খাড়া নাক, ছোট ছোট চোখ, মোটা ভ্রুজোড়া। সেগুলো আড়াআড়ি ভাবে কুঁচকে রেখেছে, তাকিয়ে আছে মীরার দিকে। মেয়েটা কি রেগে গেল? রিহান মতিগতি বোঝার চেষ্টা করলো, তবে মন বলল মেয়েটা শকড, কোনো অনুভূতি নেই। নয়তো এত সময় চুপ থাকার মেয়ে তো সামনে দাঁড়ানো কিশোরী নয়। রিহান কিছু বলবে, হুট করে নজর পড়ল টেবিলের উপর রাখা প্লেটে। ঢেকে রাখা কি আছে বুঝতে অক্ষম। মীরার দিকে একবার তাকিয়ে ভাবল, এই মেয়ে কি খাবার খায়নি? রিহান গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, খাবার খেয়েছিস? মীরা মাথা নিচু রেখে শুধু ঘাড় নাড়ে, যার অর্থ খেয়েছে। রিহান ভ্রু কুঁচকে নেয়। মীরা চট করে মাথা উঁচু করে রিহানের দিকে তাকিয়ে বলে উঠল, আম্মা বিরিয়ানি রেঁধেছে রিহান ভাই, আপনি বসুন না।
রিহান ফোঁস করে শ্বাস ছাড়ে। কি অদ্ভুত মেয়ে, একটু আগেও না লজ্জায় মাথা তুলতে পারছিল না, আর এখন? রিহান বসলো না। মীরা গিয়ে বিরিয়ানির প্লেট নিয়ে এসে রিহানের সামনে দাঁড়ালো। রিহান ওকে সম্পূর্ণ অগ্রাহ্য করে জিজ্ঞেস করলো, মেডিসিন নিয়েছিস? হ্যাঁ, আমার খাবারের পর খাইয়ে দিয়েছে। মীরা জানালো। রিহান পুরো ঘরে চোখ বুলিয়ে নেয়। টেবিলের ওপর বই খুলে রাখা আছে, সেটা দেখে নিশ্চিত হলো মীরা তবে পড়তে বসেছিল। রিহান সেদিক থেকে দৃষ্টি সরিয়ে মীরার দিকে তাকিয়ে বলল, আর পড়তে হবে না, ঘুমিয়ে পড়। মীরার মন খারাপ হয়। রিহানের মুখ দেখে বুঝলো মানুষটা ক্লান্ত। হঠাৎ মনে হলো মানুষটা সকালে ঢাকা চলে গিয়েছিল, তবে এলো কখন? এখন? যদিও এমনটাই হয়, তবে যে অনেকটা পথ জার্নি করে এসেছে, নিশ্চয়ই কিছু খায়ওনি। মীরা মন খারাপ হয়। মন খারাপ করে জিজ্ঞেস করে, আপনি বিরিয়ানি খাবেন না রিহান ভাই? আমি বলেছি খাবো। রিহান ভ্রুকুচকে জানতে চাইল। মীরা থতমত খেলো। এভাবে বলার কি আছে? ও তো নিজে থেকে জিজ্ঞেস করেছে, এত পচানোর কি আছে? ভেবেই পেল না কিছু বলার জন্য মুখ খুলবে, তার আগেই রিহান উল্টো ঘুরে জানালার কাছেই চলে গেল। তারপর জানালা দিয়ে লাফিয়ে বেরিয়ে গেল। অবশ্য যাওয়ার আগে বলে গিয়েছে মীরা যেন দ্রুত ঘুমিয়ে পড়ে। মীরা মন খারাপ করে বিরিয়ানির প্লেট নিয়ে খাবার ঘরে ফ্রিজে রেখে এলো। একটু অভিমান জমা হলো মনে। কথা বলবে না আর পুরুষটার সাথে। কিভাবে চলে গেল এমন করে? একটু তো খেতে পারতো। আর যাবে না মানুষটার সামনে, কথাই বলবে না। জানালা বন্ধ করতে গিয়ে নজর পড়ে রিহান ভাইয়ের জিপ গাড়ি তখনও দাঁড়িয়ে আছে। দুজন গাড়িতে পেছনের সিটে বসা। মীরা বুঝতে পারে পেছনে দুজন, ইফাদ আর কাজল ভাই, আর গাড়ির সাথে দাঁড়িয়ে আছে রিহান ভাই। হাতে কিছু মিটমিট করে জ্বলছে। মীরার মস্তিষ্ক চট করে বুঝে গেল সিগারেট খাচ্ছে রিহান ভাই। কিন্তু কেন খায় এসব? কিসের অভাব? টাকা পয়সা, ধন সম্পদ, নিজের সুন্দর একটা পরিবার, মাথার উপর এখন গার্ডিয়ান হিসেবে দাদা, বাবা, চাচা রয়েছে। কিসে এত টেনশন ওনার? তবে কি রিহান ভাই সব করে সিগারেট খায়? দুঃখে নয়। সিগারেটের মিটমিট আগুন এদিকে ঘুরতে দেখে মীরা ঝটপট জানালা বন্ধ করে সরে আসে। বিছানায় শুয়ে গায়ে কাঁথা টেনে নিল। চোখের কিনারে জমে থাকা জল মুছে নিয়ে বিড়বিড় করে বলল, আমি কি আসতে বলেছি আপনাকে, নাকি আমি আপনার সামনে গিয়েছি? আপনি কেন এসেছেন? আর আসবেন না, আমিও যাব না। পাষাণ পুরুষ, একটুও মায়া নেই মনে। মীরা দুদিন কলেজ যায়নি, আজ যাবে। সাথে যাবে রোকেয়া। মেয়ের ফাইনাল এক্সাম শুরু হতে বেশি সময় নেই, হয়তো কিছুদিনের মধ্যে টেস্ট পরীক্ষা শুরু হবে। লেখাপড়া নিয়ে সচেতন বেশ রোকেয়া। মেয়ে লেখাপড়া করবে, চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে, এমনটা চায় রোকেয়া বেগম। রোকেয়া মেয়েকে কলেজে দিয়ে তারপর নিজে স্কুলে গেল। অনেকটা উল্টো ফিরে আসতে হলো, তাতেও কোনো সমস্যা নেই। মেয়ের জন্য সব করতে পারবে। মীরা কলেজে যাওয়ার সময় অটোরিকশা থেকে চারপাশে নজর ঘুরিয়ে চুপি চুপি খুঁজল রিহান ভাইকে, কিন্তু কোথাও দেখতে পেল না। সেদিন রাতের পর আর দেখা যায়নি পুরুষটাকে। তবে কি চলে গিয়েছে আবার? কিন্তু শাহনাজ আপা যে বলল যায়নি। ক্লাসে একটুও মনটা বসলো না মীরার। সারাক্ষণ মনের মধ্যে রিহান ভাইকে নিয়ে মাতামাতি হলো। একটা ক্লাসে অবশ্য অমনোযোগী ছিল, সেজন্য 10 মিনিট কান ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এতেও মীরার কোনো হেলদোল হলো না। এভাবে ক্লাস করলো। কলেজ ছুটির পর মীরা গেট দিয়ে বেরিয়ে দেখলো রোকেয়া বেগম দাঁড়িয়ে আছে গেটের বাহিরে। দূরে কাজল ভাই দাঁড়িয়ে আছে। আজ কোথাও জিপ গাড়ি নেই। তবে কি সত্যি রিহান ভাই ঢাকা চলে গেল? রোকেয়া মেয়েকে নিয়ে ফুচকার দোকানে গেল। মা মেয়ে দুজন মিলে ফুচকা খেলো। অতঃপর অটোরিকশা করে বাড়ি ফিরল। কমলা বেগম আর রোকেয়া দুই বউ শাশুড়ি মিলে বাড়ির পেছন দিকে জায়গায় অনেক রকম সবজি গাছ লাগিয়ে রেখেছে। তাতে করে সবজিটা বেশি কিনতে হয় না তাদের। বিশাল বড় এই বাড়িতে খালি জায়গাগুলো কিছু না কিছু সবজি, ফল, প্রয়োজনীয় গাছ লাগিয়ে ভরপুর করেছে। এই যে এখন শরৎকালীন অনেক রকম সবজি গাছ লাগিয়েছে এখানে। কমলা বেগম সেগুলোর ঘাস পরিষ্কার করছে। সাথে মীরা নিজেও দাদিকে সাহায্য করছে, গাছে পানি দিচ্ছে। আসরের আজান পড়েছে, অনেকটা সময় হলো। মীরা নামাজ পড়ে তবেই এসেছে। কমলা বেগম হাতের কাজটা শেষ করে মীরাকে বলে বাড়ির উঠোনের দিকে গেল উজু করে নামাজ পড়তে। মীরা বালতি থেকে পানি নিয়ে মগ দিয়ে গাছে দিচ্ছে। মনটা বড্ড খারাপ। আজ 5 দিন ধরে রিহান ভাইয়ের কোনো দেখা নেই। আজ বৃহস্পতিবার, কাল কলেজ বন্ধ। মনে মনে অভিমান জমে আছে সেই রাতের পর থেকে। কোনো পুরুষের অধর ছোঁয়ায় মেয়েটার মন কেমন উথাল পাথাল হয়ে আছে।
এটা কেমন স্পর্শ ছিল ভেবে পায় না মেয়েটা। কেন এমন করেছিল রিহান ভাই? যদি ভালোবেসে কিছু করে থাকে তবে কেন এই কদিন একবারও এলো না? এবার যদি আসে মীরা কিছুতেই ওই লোকের সাথে কথাই বলবে না, যাবেই না সামনে। তখন ভালো হবে। তখন কি ওর মতো রিহান ভাইও ছটফট করবে, অস্থির হয়ে ছুটে আসবে? পরক্ষণে ভাবে রিহান ভাই কেন অস্থির হবে? সে কি মীরাকে ভালোবাসে? মোটেও না। এই পাষাণ পুরুষ মীরাকে কিছুতেই ভালোবাসতে পারে না। হয়তো দুই পরিবারের মাঝে মীমাংসা করার জন্য হুটহাট দেখা করে তার সাথে। মীরা, হঠাৎ শাহনাজের কণ্ঠ শুনে মীরা কিছুটা চমকে ওঠে, তবে নিজেকে ধাতস্থ করে হাতের মগ ফেলে এগিয়ে এলো শাহনাজের কাছে। শাহনাজ কেমন চারিদিকে চোরের মতো উকি ঝুঁকি মারছে। মীরা সেসবে ধ্যান নেই। সে দুই লাফে এগিয়ে এসে শাহনাজের সামনে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, শাহনাজ আপা, তুমি এসেছো ভালো হয়েছে। মা বলেছি চাচিকে ডাকার জন্য। শাহনাজ হাসার চেষ্টা করে। মীরা ভ্রু কুঁচকে নেয়। এভাবে তাকায় কেন আপা? এমন কেন করছে? মীরা জিজ্ঞেস করলো, আপা তুমি অসুস্থ? আরে না, শোন তুই, তোকে রেহান ভাইয়া যেতে বলেছে। আমাদের বাড়ির পেছনে পুকুর পাড়ে অপেক্ষা করছেন উনি। শাহনাজের কথায় মীরা চুপ করে গেল, মুখ গম্ভীর করে নিল। একটা মন বলল মানুষটাকে এক পলক দেখার জন্য, তো আরেক মন বলছে না, অভিমান করেছিস তুই, যেতে পারবি না। মীরা ফিরে গেল বালতির কাছে, মগ হাতে নিয়ে মরিচ গাছে পানি দেয়। শাহনাজ বুঝতে পারে মীরা যাবে না, কিন্তু রিহান ভাই যা মানুষ, মেরেই ফেলবে মীরা যদি আজ না যায়। শাহনাজ এগিয়ে এলো মীরার পেছনে দাঁড়িয়ে কিছু বলার জন্য উদ্যত হতেই মীরা বলে উঠল, আমি যাব না আপা, তুমি বাড়ি যাও। ওনার সাথে যখন তখন দেখা করার মতো কোনো সম্পর্ক আমাদের মাঝে নেই, ওনাকে বলে দিও। মীরা কি বলেছে? এ নিয়ে রিহান 3 বার এই একই প্রশ্ন শাহনাজকে করল। শাহনাজ বলতে চাইছে না, মানুষটা যা রাগী। মীরা যা বলেছে সে কথা জানতে পারলে নির্ঘাত মীরাকে মাথার উপর তুলে আছাড় দিবে। শাহনাজ তখন থেকে ভেবেই যাচ্ছে কোনো একটা মিথ্যা কথা বলার, কিন্তু রিহান ভাইয়ের সামনে দাঁড়িয়ে মিথ্যা যেন গলা দিয়ে বের হতে চাইছে না, কিংবা সাহস হচ্ছে না। এদিকে সত্যি বললে মীরার রক্ষে নেই। রিহান শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে শাহনাজের দিকে। কাজল ইফাদও সাথে আছে। রিহান যে নিজেকে ওপরে ওপরে শান্ত দেখালেও ভেতরে ভেতরে রগে ফেটে পড়ছে, সেটা ভালোই বুঝতে পারছে সবাই। রিহান এবার গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, শাহনাজ বলো, মীরা কি বলেছে? কেন আসেনি? শাহনাজ ঢের বুঝতে পারে কোনোভাবেই যে রিহান ভাই মীরার উত্তর না জানা পর্যন্ত তাকে ছাড়বে না, তাই বাধ্য হয়েই বলে, বলেছে আপনার সাথে যখন তখন দেখা করার মতো কোনো সম্পর্ক আপনাদের মাঝে নেই। রিহান ঘাড় বাঁকালো কিঞ্চিত। কথাটা বুঝতে তার সেকেন্ডের মতো সময় লাগলো। তাকে ইগনোর করছে পুচকে মেয়ে। এর পরিণাম কি হতে পারে ধারণা আছে মেয়ের? এত বড় দুঃসাহস কাকে দেখায়? রিহান শেখকে, যার কথায় অনেক উচ্চ পদের লোকজন উঠে বসে তাকে? হাত মুঠোবন্দি করে রাগে। তবে কতদিন থাকবে এভাবে লুকিয়ে? রিহান দেখে নিবে, অপেক্ষা করবে। রিহানকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কাজল ইফাত দুজনেই এগিয়ে এলো। আমতা আমতা করে বলল, ছোট মানুষ, বাদ দে। দরদ দেখাস না, আমার ব্যাপার তো, আমাকে বুঝতে দে। রিহান গম্ভীর স্বরে বলে। অতঃপর হনহনিয়ে চলে গেল জিপ গাড়ির দিকে। অল্প স্বল্প অন্ধকার। ইফাত দৌড়ে রিহানের পেছনে গেল। সন্ধে হয়েছে অনেক আগেই। অন্ধকার চারিদিকে, আবছা আবছা দেখা যাচ্ছে মানুষজন। শাহনাজ তাকিয়েছিল রিহানের যাওয়ার পথে। কাজলের কাশির শব্দে হঠাৎ চমকে উঠল। মুহূর্তেই চোখে মুখে ফুটে উঠল লজ্জা। অন্ধকারে নজরে আসে না কাজলের। 2 কদম এগিয়ে সে শাহনাজের পেছনে দাঁড়িয়ে মৃদু স্বরে বলে উঠল, সন্ধ্যা হয়েছে, বাড়ির ভেতরে যাও। শাহনাজ ঘাড় নাড়ে। পুরুষটাকে দেখলে তার মন কেমন করে, বুকের ভেতর ধুকপুক ধুকপুক করে। সামনে দেখলে লজ্জা করে, আবার ভালোও লাগে, কিন্তু সরাসরি তাকানোর সাহস পায় না। তাই তো লুকিয়ে দেখা হয় মাঝে মাঝে দূর থেকে। শাহনাজ গুটি গুটি পায়ে বাড়ির দিকে চলে গেল। কাজল পেছনে দাঁড়িয়ে দেখল। শাহনাজ দৃষ্টির সীমানার বাহিরে যেতেই কাজল দ্রুত পায়ে রাস্তায় গেল। রিহান ড্রাইভিং সিটে বসে আছে, হাতে তার সিগারেট জ্বলছে। ছেলেটার ছোটবেলা থেকে এত রাগ। কাজল হচ্ছে রিহানের মামাতো ভাই, ইফাত হচ্ছে রিহানের কাকাতো ভাই। 3 জন প্রায় সমবয়সী। সেই ছোট্টবেলা থেকে একসাথে বড় হয়েছে 3 জন। রিহানকে তখন থেকে দেখে আসছে।
গম্ভীর আর রাগ যেন পশমের গোড়ায় গোড়ায়। কাজল এসে রিহানের পাশে বসলো। আজ আর পেছনে বসলো না। কাজল আসতে রিহান হাতে সিগারেটটা শেষ টান দিয়ে দূরে ফেলে গাড়ি স্টার্ট করলো। কিছুটা পথ গিয়ে রিহান হঠাৎ করে বলে উঠল, এভাবে কতদিন চলবে? বিয়ের বয়স হচ্ছে, বিয়ে করে নে। কাজল চমকে উঠল। ইফাত কিছু বুঝতে পারে না কাকে বলছে রিহান, তবে পরবর্তী কথা শোনার জন্য আগ্রহী হলো। কাজল আমতা আমতা করেই বলল, আর তেমন কিছু না, বিয়ে করব। তো করে নে, কোনটার অভাব? ওর জন্য বিয়ে দেখছে, গ্রামের মেয়ে, বুঝছিস তো। কাজল ভাবনায় বিভোর হলো। রিহানের কথার ইঙ্গিত বুঝতে পারে সে, সত্যি কথা। সে না হয় শহরে থাকে, হঠাৎ হঠাৎ গ্রামে আসে। যদিও গ্রাজুয়েশন কমপ্লিট করার পর ব্যাপারটা গুরুত্ব দিয়েছে, কিন্তু গ্রামের মেয়েদের তো আর বেশি দিন বাবার ঘরে থাকার সৌভাগ্য হয় না। ব্যাপারটা ভাবার বিষয়। সে তো রাজনীতি কোনো দিন করবে না, এসব বুঝেও না। বাবা মেয়র হলেও তার এসবে আগ্রহ নেই। সে নিজেদের ফ্যাক্টরিতে জয়েন করবে। এটার জন্যই তো বাবার সাথে যত মনোমালিন্য। মীরা রাতে দাদির রুমে ঘুমোবে আজ। মীরার মনটা বড্ড ছটফট করছে। শাহনাজ আপা বলেছিল তার বলা কথাটা রিহান ভাইকে। আচ্ছা, যদি বলেও থাকে, তবে কথাগুলো শোনার পর রিহান ভাইয়ের রিয়াকশন কেমন ছিল? পুরুষটা কি খুব বেশি রেগে গিয়েছে, নাকি হেসেছে মীরার এরূপ কথা শুনে? কত কত প্রশ্ন মনে। মীরা জানে না রিহান ভাই কোথায় আছে বর্তমানে, ঢাকা নাকি গ্রামে। বেশি ভাবলো ঢাকা, কারণ গতকাল শাহনাজ আপা যদি কথাখানি ওনার নিকট বলেই থাকে, তবে এলো না কেন কাল, বা আজও তো এলো না। মীরার মনটা খারাপ হয়। সত্যি রিহান ভাই তাকে একটুও ভালোবাসে না। ভালোবাসলে অবশ্যই আসতো, দেখা করতে চাইতো। বুঝতে পারতো মীরার মন অভিমান করেছে। আসেনি মানে মানুষটা কিছু টেরই পায়নি। রোকেয়ার ডাকে মীরা খাবার ঘরে গেল। কমলা বেগম ছেলে বউয়ের সাথে খাবার ঘরেই আছে। মীরা যেতেই দাদির পাশে নিচে ফ্লোরে বসে। রোকেয়া ভাত বাড়ে, তিনজন খাবার খেতে বসে। খাবার মাঝপথে রোকেয়া বলে উঠল, আম্মা স্কুল থেকে কাল সব বাচ্চাদের নিয়ে ঘুরতে যাচ্ছে। একটা বাস যাবে, সারাদিন ঘুরবে, বিকালে ফিরে আসবে। আগে কইলা না, তা যাও কই? মিয়ারে সাথে নিবা? কমলা বেগম জিজ্ঞেস করলো। রোকেয়া পানি খায়। শাশুড়িকে বলে, যাওয়ার আগে থেকে কোনো প্রোগ্রাম ছিল না, হঠাৎ সব হয়েছে। আমি যাব না ভাবছিলাম, মীরার পরীক্ষা কিছুদিন পর, কিন্তু এতগুলো বাচ্চার দায়িত্ব সব টিচার যেতে হবে। মীরাকে সাথে নিলে ওর কলেজ একদিন বন্ধ হবে, এমনিতেই অনেকদিন বন্ধ করেছে। সামনে পরীক্ষা, এখন কোথাও যাওয়ার প্রয়োজন নেই। পরীক্ষা শেষ হলে আমরা তিনজন কোথাও থেকে ঘুরে আসব। মীরা মায়ের কথায় মন দিয়ে শুনে, কিছু বলে না। কমলা বেগম ছেলে বউয়ের মতামতের উপর কোনো দ্বিমত পোষণ করার সুযোগ পায় না বলে ভুল হবে। রোকেয়া সব সময় এমনভাবে ডিসিশন নেয় যে ওনার ভুল মনে হয় না, ভালোই মনে হয়। আর সঠিক সিদ্ধান্তই নেয় রোকেয়া বেগম। এতে করে ওনার আর বেশি কিছু ভাবতে হয় না। নিজে বলে, দেখো তোমার যা ভালো মনে হয়। রোকেয়া মাথা নাড়ে। খাবার শেষে মীরা মায়ের সাথে সাথে সব গুছিয়ে রাখলো। যেহেতু সকালে উঠে রান্না করতে হয়, তাই মাকে তরকারি কাটতে সাহায্য করলো। রোকেয়া বেসিনে এঁটো থালাবাটি সব মেজে নেয়। কাজ শেষে মীরা দাদির রুমে এলো। রোকেয়া নিজের রুমে গিয়ে লাইট অফ করে শুয়ে পড়ে। মীরার রুমে এসে দেখলো দাদি ঘুমিয়ে পড়েছে। ওনার ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। ঘুমের ওষুধ খান প্রায়। দিনে যা বাড়ির মধ্যে শাকসবজি আর গাছগাছালির সেবা যত্ন করেন, রাত হলে একটু না ঘুমালে প্রেশার বাড়ে। মীরা লাইট অফ করে আসে। জানালায় পর্দা দেওয়া। মীরা সেগুলো সরিয়ে রাস্তায় তাকালো। না, কিছু দেখা যাচ্ছে না। তাই জানালা বন্ধ করে গিয়ে শুয়ে পড়ল। মীরা যেতে রিহান রাস্তায় থাকা খড়ের আড়ালে রাখা গাড়ি স্টার্ট করে। কাজল ইফাত অবাক হয়, তবে কিছু বলার সাহস পায় না। এভাবে দেখার কি আছে সেটাও বুঝে না। সরাসরি কথা বললেই তো হয়। রোকেয়া ভোর 5টায় উঠে নামাজ পড়ে রান্না চাপিয়েছে। সূর্যের আলো ফুটতে ফুটতে রান্না শেষ হয়ে গেল তার। মীরা নামাজ পড়ে বই নিয়ে বসে আছে ঘরে। রোকেয়া রান্না করে সব গুছিয়ে রেডি হয়ে খাবার বেড়ে শাশুড়ি আর মেয়েকে ডাকলো। তিনজন একসাথে খাবার খেলো। রোকেয়া চলে গেল 7টা বাজতে বাজতে। মীরাও রুমে গিয়ে শুয়ে রইল কিছু সময়। খাবার খেয়ে শরীরটা ক্লান্ত লাগছে। কিছু সময় শুয়ে থেকে কলেজের জন্য তৈরি হলো। কমলা বেগম উঠোনে কাজ করছিল।
নাতনি রেডি হয়ে আসতে গেটে তালা লাগিয়ে নাতনিকে মোড় পর্যন্ত এগিয়ে দিল। সেখান থেকে মীরা অটোরিকশা করে কলেজের উদ্দেশ্যে চলে এলো। কিছুটা পথ আসার পর অটোরিকশা থেমে গেল। মীরা ড্রাইভারকে জিজ্ঞেস করলো, কি হয়েছে কাকা, আপনি গাড়ি কেন থামালেন? সামনে রিয়ান শেখ মা। মীরা চমকে গেল। আজ বুঝি আর রক্ষে নেই। এখন কি হবে? মানুষটা নিশ্চয়ই রেগে আছেন। মীরা নিশ্চিত তাকে সামনে পেলে তার নরম টুলতুলে গালটাকে থাপ্পড় মেরে তক্তা বানিয়ে দিবে। মীরা হতভম্ব ভাব কাটিয়ে মাথা উঁচু করে গাড়ির ভেতর থেকে উকি মারল। তৎক্ষণাৎ নজরে পড়ল সামনে জিপ গাড়িতে বসে আছে রেহান শেখ, চোখে কালো সানগ্লাস, গাল ভর্তি চাপদাড়ি, তার মাঝে সিগারেট পোড়া অধর, মাথা ভর্তি ঘন কালো চুল, গায়ে ব্ল্যাক জ্যাকেট, তার নিচে হোয়াইট গেঞ্জি। উফ, এত কেন সুন্দর পুরুষটা! মীরা বারবার এই পুরুষের দিকে তাকিয়ে সব ভুলে বসে। সেটা কি এই পুরুষ বুঝতে পারে? মীরার মনের ভয় ভুলে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। হঠাৎ হাতে টান পড়াতে মীরার ঘোর কাটে। নিজের হাত রেহান ভাইয়ের হাতের ভাঁজে বুঝতে সক্ষম হয়ে চমকে গেল। ভয়ে গলা শুকিয়ে আসে। পুরুষটা স্বাভাবিক, শান্ত, কিন্তু সত্যিই কি পুরুষটা শান্ত, নাকি আকাশ যেমন ঝড় আসার আগে থম মেরে থাকে তেমন কি? মীরার তাই মনে হলো, এ যেন ঝড় আসার পূর্বাভাস। আমি কলেজে যাব, লেট হচ্ছে আমার, যেতে দিন আমার রিহান ভাই। মীরা রিহানের হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু রিহান, সে কি ছাড়ার পাত্র? রিহান শান্ত কণ্ঠে বলে উঠল, দেব না। কি করবি তুই? আম্মা জানলে মারবে আমায়। রেহান মীরার কথা শুনে ওর দিকে ফিরে তাকালো। আগের ন্যায় কণ্ঠে বলে, তোর মা জানলে তো মারবে। আমার কলেজে লেট হচ্ছে রিহান ভাই, ছাড়ুন, যেতে দিন আমায়। রেহান ফের হাঁটা ধরে। গাড়ির কাছে আসতেই আবারও অভিমানী কণ্ঠে বলল। রিহান এবার চাপা কঠিন স্বরে বলে, দেব না। কি করবি তুই? তোর কলিজা কত বড় আজ আমি দেখব। রেহান শেখকে ইগনোর করিস? আমার কথা শুনিস না? খবর পাঠানোর পরেও এলি না। বলতে বলতে গাড়িতে বসায় মীরাকে। মীরা ধস্তাধস্তি করেও কোনো রকম সুবিধে করতে পারে না। মীরা ভালোই বুঝতে পারছে রিহান এত সহজে মানবে না, তাকে এত সহজে ছাড়বে না। তাই আর কোনো কথা বলার সুযোগ পায় না। তার চেয়েও বড় কথা, মীরা মুখে মুখে যতই এটা সেটা বলুক, কিন্তু সত্যি তো এটাই, রিহান ভাইকে ও জমের মতো ভয় পায়। মাঝে মধ্যে ভেবে পায় না এমন একটা মানুষকে কি করে ওর মতো এমন নরম মনের মানুষ ভালোবাসতে পারে, মন দিতে পারে। কাজল ইফাত গাড়ি থেকে নেমেছে সেই কখন। রিহান গাড়ি স্টার্ট করার আগে দুজনকে উদ্দেশ্য করে বলে, কোনো সমস্যা হলে জানাবি আমায়, বাগান বাড়িতে থাকবো আমি। অতঃপর রিহান গাড়ি স্টার্ট করে। এক হাতে ড্রাইভিং করে অন্য হাতে মীরার দুই হাত নিজের মুঠোয় পুরে রাখে। মীরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে পাশে বর্ষা পুরুষটার মুখের বাঁ সাইডে। রিহান ভাই তাকে নিয়ে বাগান বাড়ি কেন যাচ্ছে? ওটা তো গ্রামের একদম শেষ প্রান্তে, আর ওই দিকটা বেশ নিরিবিলি জায়গা, মানুষজনের আনাগোনা নেই বললেই চলে। মীরা একবার সেখানে গিয়েছিল, তখন মীরা 7-এ পড়ত রিহান ভাইয়ের বোন তিথির সাথে। তিথি আর শাহনাজ আপা একই ক্লাসে পড়ে। তখন একদিন স্কুল ফাঁকি দিয়ে তিনজনেই সেখানে ছিল সারাদিন। তারপর স্কুল ছুটি হওয়ার আগে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, যাতে কেউ বুঝতে না পারে। মীরা এসব ভাবতে ভাবতে কখন যে অন্যমনস্ক হয়ে পড়েছে বুঝতেই পারেনি। তাই তো তারা যে বাড়িতে চলে এসেছে সেদিকেও খেয়াল নেই। গাড়ি হঠাৎ ঝাঁকুনি দিয়ে থামতেই মীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। রিহান ফোন হাতে কাউকে কল করে, কিছু বলল। মীরার সেদিকে নজর নেই, ও নজর তো বাড়িটার ওপর। গেটের ওপর দিয়ে যে একটুখানি একতলা বাড়িটা দেখা যায়, সেটাই যে কারো নজর কাড়ে। রিহান এর মধ্যে গাড়ি থেকে নেমে এসে মীরাকে নামতে সাহায্য করে। মীরা গাড়ি থেকে নেমে দাঁড়ালো। রিহান চশমাটা খুঁতেই মীরার বুকের ভেতর ধক করে উঠল। রিহান ভাই রাতে ঘুমোয়নি, নাকি শরীর ভালো না মানুষটার? এমন কেন দেখাচ্ছে? মীরা কিছু জিজ্ঞেস করবে তার আগেই একজন পুরুষ এলো। বয়সটা হয়তো 50-এর ঘর ছাড়িয়েছে। মীরা ওনাকে চিনে, এই বাগান বাড়ির কেয়ারটেকার, নাম মফিজুর। উনি দেখাশোনা করে এই বাড়িটা। রিহান মফিজুরের হাতে গাড়ির চাবি দিয়ে বলে, বাড়ির ভেতরে রাখুন গাড়িটা, বিকেলে চলে যাব। খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করবো আব্বা। মফিজুর মিয়া জিজ্ঞেস করে। রিহান নম্রতা সহকারে নাকচ করে দেয়, আচ্ছা আচ্ছা, যা আছে আমি কিছু একটা ম্যানেজ করে নেব। মফিজুর মিয়া ঘাড় নাড়ে, যার অর্থ এটা হয় না, তিনি কিছু করতে চান। রমজান শেখ রাগী মানুষ। বড় নাতি এসেছিল,
আর তার আদর আপ্যায়ন হয়নি। জানলে 2-4টে কথা শুনিয়েই ছাড়বে। তাছাড়া তিনি নিজেও চান না রিহান খালি মুখে এ বাড়ি থেকে ফিরে যাক, যেখানে ওনার পরিবার চলে এই পরিবারের সহায়তায়। তিনি বলল, এটা হয় না আব্বা, কিছুটা আমি শখের মাইয়া দিয়ে কইরা আনি। বড় সাহেব জানবার পারলেও আমার লগে ঝামেলা করব, আমি কিছু ব্যবস্থা করি। রিহান বুঝতে পারে দাদাজানির কথাটা যে এমনিতেই বলেছে মফিজুর। তারপরও মফিজুরকে সতর্ক করে বলে, দাদাজান জানবে না, আপনি বলার প্রয়োজন নেই, আমি এখানে এসেছি। কথা বাড়ায় না রিহান আর। মীরার হাত ধরে বাড়ির ভেতর হাঁটা ধরে। বাড়িটার এক পাশে রয়েছে সুন্দর একটা পুকুর, আরেক পাশে রয়েছে বাগান আর গাড়ি রাখার জন্য জায়গা। ফুলের বাগানটা দেখলে মীরার লোভ হয়। প্রথমবার এখানে এসেছে, সবচেয়ে বেশি নজর কেড়েছে এই ফুলের বাগানটা। কত রকম ফুলের গাছ। বাগানটা দেখলে বোঝা যায় এটাকে রোজ পরিচর্যা করা হয়, এজন্যই এটা সৌন্দর্য একটুও কমে না। যত্নে যে রত্ন মিলে, এই বাগান সেটারই প্রমাণ। যত্ন নিলে কিছু জিনিসের সৌন্দর্য বৃদ্ধি পায়, তেমন আবার অন্য জিনিসের ক্ষেত্রে সেটা ফিরিয়ে দেয়। রিহান মীরাকে নিয়ে একটা রুমে গেল। যথেষ্ট সুন্দর আর পরিপাটি গোছানো একটা রুম। মীরা এই রুমটায় আগে কখনো আসেনি। পুরো রুম জুড়ে ল্যাভেন্ডার কালার, পর্দা, বেডশিট, সোফার কাভার, কার্পেট, দেওয়াল সবকিছু। মীরা হাঁ হয়ে তাকিয়ে রইল। পাশে রিহান গায়ের জ্যাকেট খুলে সোফায় রাখে। মীরা চারদিক দেখতে এতটা বিভোর যে আশেপাশে কি হচ্ছে বা কিছু সময় আগেও যে মনে ভয়টা ছিল সব ভুলে বসেছে মেয়েটা। হঠাৎ হাতে হ্যাসকার টান পড়তে মীরা চমকে উঠল। রিহান বিছানায় শুয়ে ওর হাত টেনে ধরেছে। মীরা আচমকাই এমন হওয়াতে স্থান বুঝতে সক্ষম হয় না, তবে পর মুহূর্তে মস্তিষ্ক জানান দেয় রিহান ভাইয়ের ঘন কালো চুলের মাথাটা তার কোলে। বুকের অস্বাভাবিক দ্রেম দ্রেম শব্দে মীরার মনে হলো হৃৎপিণ্ড বুঝি এক্ষুনি বেরিয়ে জমিনে ছিটকে পড়বে। রিহান ভাইয়ের উষ্ণ নিঃশ্বাস মীরার কোমর পর্যন্ত পড়তে মীরা ঠেলে ঠুলে পুরুষটাকে সরাতে চাইল, কিন্তু সে ব্যর্থ হলো। মানুষটাকে একটুও নড়াতে সক্ষম হয় না সে। সবসময় তোতা পাখির ন্যায় মুখ চালাতে থাকা মীরার কথা এলো না কণ্ঠনালী দিয়ে। যৌবনে পা দেওয়ার পরেই প্রথম কোনো পুরুষের এতটা সন্নিকটে সে। মীরার শরীর শিরশির করে, মৃদু কম্পন হয় শরীর জুড়ে। রিহান টের পায়, মাথা তুলে মীরার কোলের ওপর থুতনি ঠেকায়। মীরা মাথা নিচু করে চোখ বন্ধ করে রেখেছে। মাঝে সিঁথি কেটে দুই পাশে লম্বা চুলের বিনুনি গেঁথে রেখেছে মেয়েটা। গলায় একটা স্কার্ফ, খাড়া চিকন নাক, ভ্রুজোড়া চিকন, চোখগুলো বড় বড়, চোখের পাপড়ি বেশ বড়, চিকন গোলাপি আভা অধর, ঠোঁটের উপরে বাঁদিকে একটা তিল। ব্যাস, আর কি লাগে রিহান শেখের? এতেই তো ঘায়েল সে। রিহান স্বল্প আওয়াজে আদেশ করে, আমার দিকে তাকা তোতা পাখি। না। তাকাতে বলেছি। মীরা পিটপিট করে চোখ খুলে তাকায় পুরুষটার দিকে, আর অমনি ধক করে উঠল বুকের বাপাসটায়। রিহান মীরার মুখটা দুই হাতের আঁচলে নিয়ে নিচু করে কপালে চুমু খেল। মীরা ফের চোখ বন্ধ করে নেয়। রিহান ভাই এসব কেন করছে? তবে কি সে সবসময় রিহান ভাইকে নিয়ে যা ভাবে সব সত্যি? বিষয়টা ঘোলাটে। এর উত্তর তবেই সম্পূর্ণ পরিষ্কার হবে যেদিন রিহান ভাই নিজ মুখে এসবের উত্তর দিবে। মীরার বন্ধ চোখের দিকে তাকিয়ে রিহান মৃদুস্বরে বলে উঠল, ভয় নেই, কিচ্ছু করবো না, শুধু একটু ঘুমোবো। আজ 3 দিন ধরে ঘুমাই না আমি, এখন একটু ঘুমোতে চাই। আমরা বাড়ি কখন যাব রিহান ভাই? কিছু সময় আগে রিহানের ঘুম ভেঙেছে। উঠে হালকা ফ্রেশ হয়ে কিচেনে চলে এসছে। মীরা অবাক হয়েছে তাকে পাত্তা দিল না পুরুষটা। তার মতো আজ তো একটা মানুষ যেন মানুষটা নজরেই আসেনি। যার কোলে মাথা রেখে পুরো 4.5 ঘন্টা ঘুমালো তাকেই পাত্তা দিল না। মীরার মন খারাপ হয়। একইভাবে বসে হেলান দিয়ে থেকে এখন কোমর ব্যথা করছে। যদিও সে অনেকটাই আরামায়েশ করে বসেছিল, তবুও একটা না অনেক সময় বসেছিল। মানুষটার যেন ঘুমে অসুবিধে না হয় খেয়াল রেখেছে, মাথায় হাত বুলিয়ে দিয়েছে, আর এখন তাকেই ইগনোর করা হচ্ছে। ফোঁস করে মীরা রিহানের পেছনে পেছনে এসে উপরোক্ত প্রশ্নখানা করে। রিহান কিছু সময় চুপ করে কোমরে 2 হাত রেখে দাঁড়িয়ে আচমকাই বলে, বিকেলে কি খাবি তুই? চা, কফি, পাস্তা, নুডলস? পরপরই একসাথে প্রশ্ন করে। মীরা এত সময় রাগ রিহান নামক পুরুষটার শান্ত কণ্ঠে চুপসে গেল। হঠাৎ পুরুষটার এমন আচরণে চিন্তার কারণ, তাই মিনমিন করে বলল, আমি বাড়ি যাব রিহান ভাই। দাদি চিন্তা করছেন হয়তো। করবে না। করবে। বিশ্বাস হচ্ছে না? ওয়েট।
রিহান পকেট থেকে ফোন বের করে কাউকে কল দিল। কলটা স্পিকার বাড়িয়ে মীরার সামনে ধরল। 2 বার রিং হওয়ার পর কলটা রিসিভ হলো। ও প্রান্ত থেকে কাজল বলে উঠল, হ্যাঁ, রিহান শাহনাজ বলে এসেছে আজ শাহনাজ মীরাকে নিয়ে ঘুরতে যাবে, সারাদিন ওর সাথে থাকবে। কাজলের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মীরা চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, আর যদি শাহনাজ আপা বাড়ি চলে যায়, দাদি যদি দেখে ফেলে? কাজল হয়তো কিছুটা অবাক হয়েছে মীরার কণ্ঠ শুনে, তবে পরক্ষণেই নিজেকে সামলে বলল, ও আচ্ছা, মীরা বেগম, শাহনাজ আমার সাথে আছে, বাড়ি যাবে না। কাজল মীরাকে সবসময় মীরা বলেই ডাকে। মীরা চিন্তিত হয় সেক্ষেত্রে তাকে কেন বেগম বলে কাজল ভাই। তার তো এখনো বিয়ে হয়নি, তাই তো প্রতিবাদই করে। আর এবারও প্রতিবারের মতোই প্রতিবাদী স্বরে বলে, আমার বিয়ে হয়নি এখনো কাজল ভাই। বিয়ে করার ইচ্ছে আছে নাকি? কাজল জিজ্ঞেস করলো। মীরা থতমত খেল, রিহানের দিকে কোন চোখে চাইল। মীরা কিছু বলার আগেই রিহান ফোনটা নিজের দিকে নিয়ে ফোন কানে ধরে বলল, 4টা বেজে মোড়ে উপস্থিত থাকবি। কাজলকে কিছু বলার সুযোগ না দিয়ে রিহান ফোন কেটে দিল। মীরা চুপ করে পাশে দাঁড়িয়ে ভাবতে লাগলো, মানুষটা বড্ড চতুর, নিশ্চিত আগে থেকে সব ঠিক করে রেখেছে। রিহান নুডলস আর নিজের জন্য কফি করলো। ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে মীরাকে ডেকে বলল, আমার সাথে আয়। রিহানকে অনুসরণ করে মীরা ডাইনিংয়ে এলো। রিহান ফিরে গিয়ে পানির বোতল আনে। মীরা চেয়ারে বসে, একটা ঘড়ি আছে দেওয়ালে। মীরা সেটাই তাকিয়ে চোখ বড় বড় করে নিল। দুপুর 2টার বেশি সময় বাজে। এত সময় ঘুমিয়েছে রিহান ভাই? এই জন্যই বুঝি ওর পেটটা জ্বলছে। সেই সকাল 8টা বাজে খেয়েছে, ক্ষুধা তো লাগবেই। রিহান নুডলসের বাটি সামনে রাখতে মীরা এক পলক রিহানের দিকে তাকিয়ে মাথা নিচু করে বলে উঠল, আপনি খাবেন না রিহান ভাই? না। রিহান কফির মগে চুমুক দিয়ে সোজা সাপটা জবাব দেয়। মীরা নড়ে চড়ে বসে, মনটা বড্ড খসখস করছে। একটা কথা জানতে ইচ্ছে করছে, কিন্তু কথাখানা জিজ্ঞেস করবে কিনা ভেবে পাচ্ছে না। তবে যত ভাবনা তত বেশি চিন্তা। মীরার একদম এসব পছন্দ নয়। চঞ্চল প্রকৃতির মেয়ে মীরা, অত শত ভাবাভাবির কিছু নেই, যা হবে পরে দেখা যাবে। আর চোখে রিহানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি বাড়ি কবে এসেছেন? আজ 5 দিন ধরে রোজ আসি। শান্ত কণ্ঠে জানালো রিহান। মীরা চমকে উঠল, কি বলে রিহান ভাই? রোজ গ্রামে আসে এত পথ জার্নি করে? তবে যে ওর সাথে একদিন দেখা করলো না? গত পরশু শুধু শাহনাজ আপাকে দিয়ে খবর পাঠালো। তবুও মীরা অভিমান করেছিল বিধায় আসেনি। এখনো অভিমান করে বলল, আমার সাথে দেখা করেননি? এই জন্য অভিমান? রিহান জিজ্ঞাসা করলো। মীরা মাথা নিচু করে ঘাড় নেড়ে জানায়, হ্যাঁ। এতে আমার কিচ্ছু যায় আসে না। রিহান ঠোঁট টিপে হাসে। মীরা মাথা নিচু, নজরে আসে না। হাতে চামচ টুম করে শব্দ হয়। রিহান দেখে মেয়েটা রাগে চামচ টেবিলে রেখেছে। কাছের টেবিলে শব্দ হয়। হঠাৎ মাথা উঁচু করে রিহানের দিকে তাকিয়ে দত্তে দাঁত চেপে বলল, আপনি পাষাণ পুরুষ, চিরতা আপনি, নিমপাতা চেয়েও তিতা। রিহান হঠাৎ মীরার এমন রূপে তপ্তা খেল। কি থেকে কি হলো বুঝতে সময় লাগলো, তবে বুঝতে সক্ষম হয়ে রয়েছে জানায়, জানি। মীরাকে আর পাইকে। ঠাস করে চেয়ার পেছনে ঠেলে উঠে দাঁড়ালো। চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতে রিহান ওর হাত টেনে ধরল। মীরা ছাড়াতে চায়, কিন্তু পারে না। রিহানের দিকে ফিরে না, উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। রিহান পেছন থেকে হাত ধরে রেখে ওর খুব নিকটে দাঁড়িয়ে মীরা অনুভব করতে পারছে নিজের ঘাড়ে রিহান ভাইয়ের উষ্ণ নিঃশ্বাস। মীরা চোখ বন্ধ হয়ে আসে। রিহান কি বুঝতে পারলো সেটা? হয়তো। ছেড়ে দিল মীরাকে। মীরা পেছনে না তাকিয়ে এক দৌড়ে যে রুমে এত সময় ছিল সেখানেই চলে গেল। রিহান পেছনে গেল না। টেবিলের ওপর থেকে নুডলসের বাটি আর নিজের কফির মগ হাতে তবে রুমে এলো। মীরা তখন সবে এই রুমের সাথে অ্যাডজাস্ট করা ওয়াশরুম হতে বেরিয়ে এসছে। রিহানকে দেখে লজ্জায় অস্বস্তি চোখে মাথা নিচু করে। ছি, একটু আগে কি সব ভাবছিল মীরা। ভাবতেই মীরার গাল লাল হয়, কান গরম হয়ে আসে। রিহান ভাই যদি জানতে পারে মীরা তাকে নিয়ে রোম্যান্স করার ধান্দায় ঘুরছে কিংবা এসব কল্পনা করে, তাহলে মীরার গালে নিশ্চিত 2 থাপ্পড় পড়বে। আমার বউ না তুই, এভাবে লজ্জা পাওয়ার তো কিছু নেই। তোর মতো পুচকে মেয়ের সাথে রোমান্স হবে না। হঠাৎ রিহান এমন কিছু বলবে মীরা ভাবেনি। অপ্রস্তুত হয়ে পড়ে মেয়েটা। রিহান মীরাকে ঠিক মতো ভাবতেও দিল না। তার আগেই বলে, খাবার খেয়ে রেডি হয়ে নে। রিহানের কথায় মীরার সর্বপ্রথম প্রশ্ন হলো, এখন তো 4টা বাজতে অনেক দেরি, তাহলে? বলে উঠল,
এখন তো সবে মাত্র 3টা বাজে রিহান ভাই। তো তোর কি এখানে আরো থাকতে ইচ্ছে করছে নাকি? রিহান গায়ে জ্যাকেট জড়াতে জড়াতে উল্টো প্রশ্ন করে। মীরা থতমত খায়। দেওয়ালের সাথে অ্যাডজাস্ট করা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। স্কার্ফ ঠিকঠাক করে ব্যাগ কাঁধে তুলে রিহানকে অনুসরণ করে। শাহনাজ, কাজল, ইফাত অপেক্ষা করছিল রিহান মীরার জন্য। মীরা আসতে শাহনাজ আর মীরা বাড়ির পথে হাঁটা ধরে। মীরা বার কয়েক পেছনে তাকায়। আসার সময় অদ্ভুত এক কাণ্ড ঘটেছে। রিহান মাঝপথে গাড়ি থামিয়ে মীরাকে হঠাৎ জড়িয়ে ধরে ছিল অনেক সময়। মীরা সেই থেকে ঘুরে আছে। রিহান নিজে থেকে কিছুই বলেনি, মীরাও না। মীরা দৃষ্টির আড়াল হতে কাজল বলল, নানা যান, বাবার সাথে কথা বলেছি, এবার এমপি নমিনেশন তোকে দেওয়ার বন্দোবস্ত করছে। রিহান চোয়াল শক্ত করে নেয়। আজ এসব নিয়ে কথা বলতে হবে রমজান শেখের সাথে। উনি নিজের ইচ্ছে এভাবে অন্যের ওপর চাপাতে কি করে পারে রিহান ভেবে পায় না। রিহান গাড়িতে বসে, কাজল ইফাতও উঠে বসে। রিহান গাড়ি স্টার্ট করে। আব্বা, গ্রামে আসো প্রতিদিন, বাড়ি আসো না? শরীরটা কি অবস্থা হয়েছে আল্লাহ। রিহান বাড়ি এসে নিজের রুমে এসে ফ্রেশ হয়ে মাত্র ওয়াশরুম থেকে বেরিয়ে এসছে। আর তখনই নজরে আসে মাকে। রেহানুমা বেগম ছেলেকে দেখে বিছানা ঠিকঠাক করা বাদ দিয়ে এগিয়ে আসতে আসতে করুণ স্বরে কথাগুলো বলে। রিহান চট করে টাওয়াল রাখে পাশের চেয়ারে। মায়ের মুখ 2 হাতে আগলে নিয়ে চুমু খায় কপালে। অতঃপর মুচকি হেসে বলে উঠল, আজ সারাদিন তোমার ছেলে বউয়ের সাথে ছিল আম্মু। মীরা? হ্যাঁ। রোকেয়া আপা? বাড়ি ছিল না। রেহানুমা বেগম স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। পরপরই কিছু মনে পড়তেই বলে উঠল, আব্বা, তোমার দাদাজান দেখা করতে বলেছে, খবর পাঠিয়েছে, রেগে আছেন মানুষটা। রমজান শেখ গম্ভীর, রাগী স্বভাবের হলেও মনটা বেশ নরম। বয়স হয়েছে, তবে এখনো বেশ শক্তপোক্ত পুরুষটা। রিহান দাদার কক্ষে এসে দরজায় দাঁড়ালো। দাদি নীনা বেগম রুমে নেই। রিহান সবাইকে লিভিং রুমে দেখে এসেছে। রাত 8টা বাজে, খাওয়ার সময় হয়ে আসছে, তাই লিভিং রুমে সবাই এখন আড্ডা দিচ্ছে। দাদাজান আসবো? রমজান শেখ ইজি চেয়ারে বসেছিল বই নিয়ে। রিহানকে দেখে বই রেখে চশমা খুলে বই সহ সেন্টার টেবিলের উপর রেখে চমৎকার হেসে বলে উঠল, আরে আমার দাদু ভাই যে, এসো এসো। রিহান ততক্ষণে রুমের ভেতরে চলে এসছে। একটা চেয়ার টেনে দাদুর একপাশে বসলেন। জিজ্ঞেস করলো, শরীর ভালো তোমার? সে তো ভালো, কিন্তু তোমার উদাসীনতার কারণ কি দাদু ভাই? রমজান শেখ প্রথমে হাসি হাসি মুখে জানালেও পরে চিন্তিত কণ্ঠে রিহানকে প্রশ্ন করে। রিহান চুপ থাকে। রমজান শেখ নাতির গম্ভীরতা দেখে আর বেশি ঘাটালো না, তেমন এড়িয়ে গেল। বলল, তোমার মামার সাথে কথা হয়েছে? তোমার প্রার্থীর তালিকা দিতে চাচ্ছে। আমি এসব করতে চাই না দাদাজান, ব্যবসা তো এখন আমিই দেখি। রিহান নিজের মতামত প্রকাশ করে। সে নিশ্চিত দাদাজান বিষয়টা বুঝতে পারবে, তার সিদ্ধান্তকেও সম্মান করবে। রমজান শেখ কিছু সময় চুপ করে থেকে ঘাড় নেড়ে বলে, তা তো দেখবে, কিন্তু নিজে কিছু। মন দিয়ে বিজনেসটা করতে চাই, তোমাদেরটা না হলেও নিজেরটা। রিহান এবারও আগের ন্যায় কণ্ঠে জানায়। রমজান শেখ হয়তো নাতির মনোভাব বুঝতে সক্ষম হয়, তাই সম্পূর্ণ খোলামেলা করে নিতে বিষয়টা জানতে চাইল, এটাই তোমার ফাইনাল ডিসিশন? তোমার ইচ্ছা থাকলে বলো, আমি নির্বাচনে তো। রমজান শেখ নাতিকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে মুচকি হেসে বলে উঠল, কখনো না, তোমার ইচ্ছেকে আমি সর্বদা সাপোর্ট করে মর্যাদা দিয়ে এসেছি, এবারেও দেব। রিহান দাদার কথায় মৃদু হাসল। রাগী হলেও মন বেশ নরম। আরো কিছু টুকটাক কথা বলে খাবারের জন্য ডাক পড়ায় তারা ডাইনিংয়ে এলো। শেখ পরিবারের সদস্য সংখ্যা বর্তমানে 9 জন। ইফাত, রিহান, রমজান শেখ, ওনার স্ত্রী আর রিহানের বাবা মা, সাথে ইফাত, ছোট বোন ঈশিতা সহ বাবা মা। একান্নবর্তী পরিবার তাদের। আর শেখ বাড়ির বড় 2 মেয়েকে অনেক আগেই বিয়ে দেওয়া হয়েছে। ইসি, পড়াশোনার কি অবস্থা? দিনকাল কেমন চলছে? রিহান খাবার খেতে খেতে জিজ্ঞেস করলো। ঈশিতা এবার 8ম শ্রেণীতে পড়ে। ইফাত বোনের মাথায় গাঁটটা মেরে বোঝালো রিহানের প্রশ্নের উত্তর দিতে। মূলত এটা করার কারণ হচ্ছে ঈশিতা চঞ্চল প্রকৃতির মেয়ে, ভীষণ দুষ্ট। বাড়ির ছোট সদস্য হওয়ার দরুন কম বেশি সবার আদরে আদরে বাদর হয়েছে। বাড়িতে কাউকে যদি একটু বেশি ভয় পায় সেটা হচ্ছে বাবা ইব্রাহিম শেখ আর চাচাতো ভাই রিহান শেখ। ঈশিতা মিনমিন করে জানালো, এক্সাম না সামনে, এক্সাম শেষ হলে ঢাকা নিয়ে যাব, শিশির আপুর সাথে থাকবে।
রিহান যেন সুযোগ বুঝে নিজের মতামত পেশ করে দিল। সে জানে ঈশিতা গ্রামে থাকলে ঢিঙ্গিপনা করেই বেড়াবে, কাউকে মানে না, তাই এটাকে এখন থেকে নাগাল ধরতে হবে। ঈশিতা অবশ্য খুশিই হলো। শিশির আপু খুব ভালো, এবার বাংলা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করছে, একসাথে থাকতে পারবে ভেবেই আনন্দে আর কিছু বলল না। আর না বড়রা কেউ কিছু বলল। রিহান যে খারাপ হয় এমন কোনো সিদ্ধান্ত নিবে না সে ভরসা সবার আছে। সবাই গল্পগুজব আড্ডায় খাবার শেষ করে রাতে ঘুমোতে চলে গেল। কাজল ভাই, আপনার নামটা মেয়ের নাম, কে রেখেছে বলুন তো? মীরার এমন প্রশ্নে কাজল সহ সবাই থতমত খেল, ইফাত ব্যতীত। সে হু হা করে হেসে উঠল। কাজল অসহায় চোখে রিহানের মুখের দিকে তাকালো। কাজলের মা কালিরা বেগম। নামটার অর্থ যেমন আনন্দিতা, ঠিক মানুষটাও তেমন হাসি খুশি আনন্দে থাকে সর্বক্ষণ। তার উপর আতিক চৌধুরী আরো শৌখিন মানুষ। স্ত্রীকে তিনি অনেক ভালোবাসা আর আদরে রেখেছে, হয়তো এখনো রাখে। কালিরা বেগমের বিয়ে হয়েছিল অল্প বয়সে, গ্রামের মেয়ে ছিলেন। তবে আতিক চৌধুরী স্ত্রীকে যথেষ্ট সময় দিয়েছে, লেখাপড়া করিয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই তিনি কনসিভ করেছিলেন, তখন প্রথম সন্তান। অনুভূতি আনন্দ সব একটু বেশি। শখ করে তখন 8 মাস চলাকালীন তিনি নাম ঠিক করেছিলেন। ওনার ধারণাতে মেয়ে হওয়ার কথা, তবে হলো ছেলে। পরে এই নামই রাখা হলো। বিশেষ করে আতিক চৌধুরী স্ত্রীর ইচ্ছেকে প্রাধান্য দিয়েই এই নাম রেখেছে। যদিও কাজল শুনেছে তার মা নাম পরে বদলাতে চেয়েছিলেন, তবে পরবর্তীতে সেটা আর করেনি। বড় হওয়ার পর কাজল অবশ্য প্রথম নামটা নিয়ে ট্রলের শিকার হলেও আস্তে আস্তে সেটা একদম শূন্যের কোঠায় এসে পড়েছে। কিন্তু কাজলের এই নাম নিয়ে কখনো কোনো খারাপ লাগা কাজ করেনি। আজ বহুদিন পর এমন প্রশ্নের সম্মুখীন হলো কাজল। কাজল মৃদু হেসে মীরাকে কিছু বলার জন্য উদ্যত হতেই রিহান তার আগেই গম্ভীর স্বরে মীরার প্রশ্নের উত্তরে বলে, সেটা না হয় সময়ের মতো মামুনিকে জিজ্ঞেস করে নিস। মীরা মুখ ভেঙচি কাটে। জীবনেও পুরুষটা একটু ভালো করে কথা বলল না মীরার সাথে। মীরা দুঃখে দুঃখিত হতে আরো একটা খবর কাজল মীরাকে দিল। রিহান ঢাকা চলে যাবে আজ, আমিও থাকবো না। খুব তাড়াতাড়ি আসাও হবে না, পরীক্ষা না সামনে, মন দিয়ে পড়বে মীরা বেগম। মীরার মনটা খারাপ হলো নিমিষেই। রিহান ভাইয়ের দিকে তাকিয়ে দেখলো রিহান উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। মীরা এটা দেখে আরো খারাপ লাগে। মানুষটা আবারও চলে যাবে, কবে আসবে আবার? মীরা জানতে ইচ্ছে করে, কিন্তু জিজ্ঞেস করলো না। মাথা নিচু করে বলল, দেরি হচ্ছে কাজল ভাই, বাড়ি যাই, আমার চিন্তা করবে। কাঠফাটা রোদের মাঝে মীরা রাস্তায় উঠে হাঁটা ধরে। এত সময় তারা মোড়ের দোকান থেকে একটু দূরে দাঁড়িয়েছিল। রিহান দীর্ঘশ্বাস ছেড়ে গাড়িতে বসে। ভালোবাসা অদ্ভুত। এটা কিভাবে কখন হয়ে যাবে যে ভালোবাসবে সে নিজেও বুঝতে পারবে না। ঠিক যেমন রিহান বুঝতে পারেনি 1 বছর আগেও না। যখন গ্রামে ছিল তখন তো একদমই নয়। ঢাকা যাওয়ার পরেই না অনুভূতি বুঝতে সক্ষম হলো। কিন্তু এটা না বুঝলেই বুঝি ভালো হতো। বোঝার পরেই না বুঝতে পারলো এটার পরিণয় দেওয়া যে খুব একটা সহজ হবে না। শাহনাজের মা মাগরিবের নামাজের পর মীরাদের বাড়িতে এলো। মীরা তখন দাদির সাথে দাদির রুমে। রোকেয়া নামাজ পড়ে জায়ের সাথে বাহিরে এসে বসলো। আবছা অন্ধকার। শাহনাজের মা রয়ে শুয়ে কিছু সময় আলাপ করে রোকেয়ার ভাবসা বোঝার চেষ্টা করলো। রোকেয়া যে বেশ ফুরফুরে মেজাজে আছে বুঝতে পেরে বলল, আমার এক চাচাতো বোনের ছেলে আছে, বিদেশে থাকে, মেয়ে খুঁজে বিয়ের জন্য। আমাদের শাহনাজের জন্য বলেছিল, কিন্তু শাহনাজের আব্বু রাজি না। সে কি কথা, ভালো ছেলে পাওয়া গেল, রাজি হচ্ছ না কেন? মেয়ের বিয়ে দিতে হবে না? রোকেয়া বেগম চিন্তিত কণ্ঠে বলে। শাহনাজের মা খুব বেশি কঠিন নয়, খুব সহজ সরল মনের মানুষ। স্বামী বিদেশ, মেয়েকে নিয়ে গ্রামে, তাকে কেউ একটা খারাপ বলতে পারবে না। সবার সাথে কম বেশি মিশে। রোকেয়া জানে শাহনাজের মা হয়তো অন্য চিন্তা থেকে তার সাথে এসব বলছে। যদিও সংসারের খুঁটিনাটি সব বিষয় তিনি রোকেয়ার সাথে শেয়ার করে। শাহনাজের মা বলল, যাকে তিনি রাজি না হলে আমি আর কি করব? তা বলছিলাম, আমাদের মীরা তো দেখতে দেখতে বড় হয়ে গেল, বিয়ে টিয়ে ধরবা? তাহলে আমি আমার আপার সাথে কথা বলবো। মীরা এদিকেই আসছিল। কারেন্ট নেই, ঘরে চার্জার লাইট জ্বলছে, মানুষ দেখা যাচ্ছে না। মীরা শাহনাজের মায়ের কথা শুনে সেখানে দাঁড়িয়ে গেল। মায়ের উত্তর কি হবে ভেবে মীরার গলা শুকিয়ে আসে।
তরিত রিহান ভাইয়ের কথা মনে পড়ল। দূরে দূরে বুক নিয়ে মায়ের উত্তর শোনার জন্য নিঃশ্বাস বন্ধ করে দরজার পাশে ঘাপটি মেরে দাঁড়িয়ে রইল। মীরার সামনে পরীক্ষা। রোকেয়া অকপট জানায়, কোনো ভাবনা চিন্তা নেই। মীরা নিশ্চিত হয় না যদি রাজি হয়ে যায় তার মা। এমন নয় সে সুন্দরী নয়, তাকে পাত্র কিংবা মানুষজন দেখলে পছন্দ হবে না। সে সুন্দরী, যথেষ্ট সুন্দরী। লম্বা, চেহারা, বডি ফিটনেস সব ভালো, যে কারো নজরে পড়ার মতো সুন্দরী। তার মা রাজি হয়ে গেল। মীরা চিন্তায় কপালে বিন্দু বিন্দু ঘাম জমে, হাত কচলাচ্ছে। শাহনাজদের মা ফের বলে উঠল, এক্ষুনি দিতে হবে নাকি? ছেলে দেশে আসতে আরও মাস 3 লাগবে। তুমি শুধু বলো, আগে আগে সব ঠিক করে রাখবো। তোর মা রাজি হয়েছে? মীরা হাঁটতে হাঁটতে জবাব দেয়, না। কি বললো? শাহনাজ ফের কৌতূহল নিয়ে জানতে চাইল। মীরা দাঁড়িয়ে গেল এক পর্যায়ে, আশেপাশে তাকিয়ে মানুষ আছে কিনা পর্যবেক্ষণ করে নিল। এখানে মানুষ নেই তেমন। গ্রামে এদিকে তেমন বাড়ি নেই। পিচঢালা রাস্তার এক পাশ দিয়ে ছোটখাটো একটা খাল বয়ে গিয়েছে, আরেক পাশ দিয়ে ধান খেতে দূরে অবশ্য 2-1 মানুষ দেখা যাচ্ছে, তবে তাদের এদিকে খেয়াল নেই। মীরা গায়ের ওড়নাটা নিজের মায়ের মতো করে বড় একখানা ঘোমটা টানল। ঠোঁটের কোণে হাসি হাসি ভাব নিয়ে রোকেয়া বেগমকে অনুকরণ করে বলে উঠল, না ভাবি, আমার মীরাকে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা এখন নেই। আমার মেয়ে লেখাপড়া করবে, এটা বলেছে। শেষের কথাটা বলতে গিয়ে ঠিক রোকেয়া বেগমের মতো করে মুখটা গম্ভীর করে নিল। শাহনাজ উত্তরে চেয়ে মীরার কথা বলার স্টাইল দেখে ফিক করে হেসে দিল। মীরা ঠোঁট এলিয়ে নিজেও হাসে। শাহনাজ হাসি হঠাৎ থামিয়ে মীরার গাল টেনে দিয়ে বলল, বেঁচে গেলি। মায়ের ওই বোনের ছেলে বাবার সাথে কাজ করে, বাবার থেকে একটু উপরের লেভেলের, ব্যবহার ভালো না। তাছাড়া বিদেশ যাওয়ার পর খারাপ হয়ে গিয়েছে। যাকে সেসব জেনে তো আমার কাজ নেই। মীরার হঠাৎ কিছু মনে পড়ে মন খারাপ হয়। শাহনাজ মীরার মুখ দেখে কিছু আন্দাজ করতে পারলো হয়তো। বলল, টেস্ট পরীক্ষা তো শেষ হয়ে গেল, তার রেজাল্ট কবে আসবে? পরশু দিয়েছে আপা। রেজাল্ট ভালো আসেনি? মীরার মুখে উত্তর দিতে হলো না। শাহনাজ মীরার মুখ দেখে বুঝে নিল। এক হাতে হালকা করে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলল, মন খারাপ করিস না, মন দিয়ে পড়, ফাইনালে ভালো হবে ইনশাল্লাহ। কি করে? মনটা কিছুতেই পড়ে দিতে পারছি না। আজ 45 দিন হয়ে গেল রিহান ভাই গ্রামে আসে না, কোনো খবর নেই মানুষটার। ঠিক আছে কিনা কে জানে। শাহনাজ প্রায় অনেক দিন পর বাড়ি এসেছে। মামা বাড়ি ছিল এতদিন, মাঝে অবশ্য গ্রামে এসেছিল, তবে মীরাদের বাড়ি যাওয়ার সুযোগ পায়নি। গতকাল বাড়ি ফিরেছে, আর আজ সকাল থেকে দুজন একে অপরের সাথে এতদিন জমার সব কথা উগরে দিচ্ছে। দুপুরে খাবার শাহনাজ মীরার সাথেই খেয়েছে, প্রায় সময় এমন হয়। এরপর পরন্ত বিকেলে দুইজন হাঁটতে বেরিয়েছে। এখনো গোধূলি শুরু হয়নি। শাহনাজ মীরার মন ভালো করার জন্য উপায় খুঁজে পেয়েও গেল, তবে বুঝতেই পারে না ভালো করতে গিয়ে দ্বিগুণ খারাপ করে দিবে। বলল, বাণিজ্য মেলা বসেছে কলেজের পাশে বড় মাঠটায়। কাল আসার সময় দেখলাম অনেক কিছু আছে, যাবি?